জি ভাই, মাত্র গেলাম। তো প্রশ্ন বিশ্লেষণ কেন ইম্পর্টেন্ট ছিল সেটার কারণ হচ্ছে এটা যে আমরা দেখার চেষ্টা করছি কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো আসে। তো এটা মূল ক্লাসেরই অন্তর্ভুক্ত। তোমরা যারা মনে করতা যে প্রশ্ন বিশ্লেষণ বোধহয় দরকার নাই, যারা কোর্সে ভালো করে তারা আমার মনে হয় বুঝে গেছে যে প্রশ্ন বিশ্লেষণ কতটা দরকার ছিল। টেক্সট বই কেন পড়তে হবে, 2 দিন পরে যখন প্রশ্ন করবা সেই প্রশ্নের অলরেডি সমাধানগুলো এই ক্লাসগুলোতে হয়ে গেছে, কেন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসতেছে টেক্সট থেকে, ইংরেজি বলো বাংলা বলো একই জায়গা থেকে। তো আমরা দেখার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, সেই ধারাবাহিকতা আজকে আমাদের বিউ গুচ্ছের বি ইউনিটের যে প্রশ্নটা সেটা আমরা সমাধান করব। এরপর থেকে আমরা নিয়মিত আমাদের যে কোর্স আছে কোর্স আছে সেটা আজকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো, সেদিকে চলে যাবো। চলো শুরু করি, বিসমিল্লাহ। আচ্ছা, এর মধ্যে 2জন একটু আমার সাথে থাকবা মধ্যে, যারা জুমে আছো আর যারা ফেসবুকে আছো তোমরা ফেসবুকে কমেন্ট করলে আমরা দেখার চেষ্টা করবো। আচ্ছা, হাত তুলবা যারা তাদেরকে আমি সিরিয়ালে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, প্রথমে আসেন শাহেদ। শাহেদের সাথে থাকবেন হুজাইফা শহীদ আসসালামু আলাইকুম ভাইয়া। এবং শহীদ। সালাম একবার দেই। আচ্ছা, ক্লাসের শুরুতে বলে রাখি, সালাম যখন আমি দিছি আসসালামু আলাইকুম তখন সবাই ওয়ালাইকুম সালাম বলবেন বাসায় বসে বসে। তারপরে আর আমার সালাম দিবেন না, কারণ অলরেডি একবার সালাম দেওয়া হয়ে গেছে, বারবার সালাম দিতে হয় না, এক দেখায় আর কি। ওকে, আসেন কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বারে বলা আছে ডু অ্যাজ আই সে। আন্ডারলাইন যে অংশটুকু সেটুকু কি ক্লজ, মানে আন্ডারলাইন হচ্ছে এইটুকু, এইটুকু কোন ক্লজ? প্রশ্ন দেখে আগে বুঝে নিয়ে আসছে কোথা থেকে। প্রশ্ন আসছে হচ্ছে ক্লজ এন্ড ফ্রেজ থেকে। একটু লিখবেন সবকিছু, হ্যাঁ, সোর্স গুলা কোন কোন জায়গা থেকে আসে। ক্লজ এন্ড ফ্রেজ থেকে আসছে। আচ্ছা শাহেদ বা জি, জয়েন করছে আমাকে, বলো তো ভাই যে এটা থেকে মানে কি হতে পারে আনসার? 4টা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা প্রিপোজিশন, একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে ভাইয়া। কি কারণে ভাই ব্যাখ্যা দিতে পারবা? ব্যাখ্যা ভাইয়া, এখানে আছে যে প্রথমে যে ভার্ব আছে ভাইয়া, ইম্পারেটিভ সেন্টেন্স। এটি হুম, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে যদি ভার্ব থাকে তাহলে ভাইয়া হচ্ছে যে সাবজেক্টের পরেরটা অ্যাডভার্ব হয়। আচ্ছা, আমার কথা হচ্ছে এত কিছু না, যে কি করতে বলছে আমাকে, কিভাবে করতে বলছে সেটা প্রশ্ন করবো। কিভাবে করব, কেউ যদি তোমাকে এসে বলে যে করো যেভাবে আমি বলি, তাহলে কিভাবে করব? যেভাবে। আমি যদি তোমাকে বলি ডু অ্যাজ আই সে, তাহলে তুমি প্রশ্ন করবে কোন জায়গায় যে কিভাবে করবা, কিভাবে কাজ করবা? বাংলা বলো। শায়দ কি হারিয়ে গেছো? না ভাইয়া, আছি। আমি যদি তোমাকে বলি ইংরেজিতে ডু অ্যাজ আই সে, তারপরে জি, যদি তোমাকে ধরো গ্রন্থিক প্রশ্ন করে যে ভাইয়া তোমার কিভাবে কাজ করতে বলছে, তুমি অ্যান্সার কি দিবা? ডু অ্যাজ আই সে, আপনার মতন করে। মানে আমি যেভাবে বলছি, ভাইয়া যেভাবে বলছে সেইভাবে কাজ করতে বলছে ভাইয়া আমাকে, রাইট? এই যে জি, কিভাবে আনসারটা আসতেছে এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, জি, এইটুকু হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, 2 নাম্বার কোশ্চেনটাতে আসো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 4টা সেন্টেন্স দেয়া আছে এখানে। He bought a $300 suit. The headmaster and the secretary were present in the meeting. You look as though you were expecting would rather হাবিজাবির ব্যবহার। নানান ধরনের ব্যবহার দেখতে পাচ্ছি, কোথাও অ্যাডজেক্টিভের ব্যবহার আছে, সাবজেক্ট ভার্ব ইমপ্লিমেন্টের ব্যবহার আছে, রাইট ফ্রম ভার্বসের ব্যবহার আছে। সব মিলে একটা সেন্টেন্স থেকে আমরা প্রশ্নটাকে ধরবো। ঠিক আছে, ক্লিয়ার? সোর্স বোঝা গেছে? সেন্টেন্স থেকে আমরা কোশ্চেনটাকে ধরবো। এবার জি বুঝাইতে ভাইয়া। আমার সাহেব। আচ্ছা, ওকে, আমাদের সাথে জয়েন করেছে ফেসবুক হচ্ছে আশরাফুল, সূর্য, আচ্ছা ইয়াকুব নবী মাসুদ সেই বিদেশ থেকে, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, আসমান জয়েন করেছে। ঠিক আছে, তোমরা যখন অ্যান্সার দিবা 1 2 লিখে অ্যান্সার দিও এবিসিডি, যাতে করে আমরা বুঝতে পারি যে তোমরা সঠিক অ্যান্সার দিচ্ছ কিনা। ফেসবুকে যারা আর জুমে যারা, তোমরা একটু কমেন্ট করবা। কমেন্ট করলে আমি তোমাদের কমেন্ট জুম থেকে পড়ার চেষ্টা করবো, যারা আমার সাথে থাকবে তাদের বাইরে যারা আছো। আচ্ছা, শাহেদ বা হুজাইফা, যেই 2জন আছো, বলো পরেরটা। আচ্ছা, সিয়াম বলছে ভাইয়া আপনার নেট স্লো, ল্যাগ করতেছে ভিডিও। হাউ ডু ইউ নো যে তোমার ল্যাগ, তোমার মানে নেট স্লো না? তুমি যে একটা জাজমেন্ট দিয়ে দিলা তোমারটাই ল্যাগ করতেছে বলে। তুমি কি কোনো ভাবনা থাকো যে তোমার নেটের সমস্যা না আমার নেটের সমস্যা নিয়ে? সমস্যা হলে তোমার জি, নেটের সমস্যা আছে। ওকে, আর বারবার এক কথা লিখবা না সিয়াম, হ্যাঁ? ল্যাগ করতেছে তোমার নেটের সমস্যা, তোমার ভিডিওতে। আমি তোমার ক্লাস নিতে আসছি মানে 4000 5000 লোকের ক্লাস নিতে আসছি, মানে আমি আমার ইন্টারনেটের ব্যাপারে খুব সতর্ক হয়ে আসছি। তুমি একজনের ক্লাস করতে আসলে তুমি সতর্ক কিনা সেই প্রশ্নটা করো। আচ্ছা, বলো শাহেদ। ভাই এটা সি হবে মনে হচ্ছে। কি কারণে? একটা একটা করে বাদ দাও।
বলছে কারেক্ট সেন্টেন্স কোনটা, তাহলে হি বট আ $300 স্যুট। তোমরা যখন অ্যাডজেক্টিভ পড়বা এর আগে আমরা পাইছি হাইফেন অ্যাডজেক্টিভ, মনে আছে 8th সেঞ্চুরি ওল্ড একটা প্রশ্ন করছিলাম জি ভাইয়া। সম্ভবত বা জাবিতে, তিনটাতেই হাইফেন থাকবে রাইট পুরো জায়গায়, তাহলে হাইফেন নাই, একটা মিসিং। দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি যখন হয় একই ব্যক্তিকে আমরা যদি দিয়ে বুঝাইতে সেখানে আর ওয়াজ বসানো লাগে না, কিন্তু যদি থাকতো যে দা হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি তখন এটা দুজন হইতো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী সেখানে সাবজেক্ট দুজন মান হতো, তখন ভার্বটাও প্লুরাল হইতো রাইট, তাহলে এটাও ভুল। জি 3 নাম্বার আসো, ইউ লুক অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো যখন থাকে ভাই, অ্যাজ ইফ অ্যাজ দো যখন থাকে তখন রুলস কি, ভার্ব কি হয়? ডি হবে অ্যান্সার। আচ্ছা, তারপর উড উড রাদার রাদার নট। দেখো ভার্ব ওয়ান বসবে, নট থাকুক আর না থাকুক। আমরা উড রাদারের ব্যবহার এই ধরনের অনেক কিছুর ব্যবহার আমরা পাই। উড রাদারের ব্যবহার যদি তোমরা দেখো তোমাদের বইয়েও আছে, এমনি তো তোমরা গ্রামারে পড়তে পড়তে মুখস্থ করেই ফেলছো, তোমাদের বইয়ে টেক্সট বইয়ে এই যে হোয়াই ডাজ আ চাইল্ড হেট স্কুল এই কবিতায় দেখবা এই যে এখানে উড রাদার লাইক, ঠিক আছে, জি বুঝছো, এরকম ভার্ব জি ওয়ানের ভাইয়া। ব্যবহার দেখা যাচ্ছে। ডি নাম্বারটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমার সাথে জয়েন করবে স্বপ্নিল, শাহেদ এবং তোমাদের দুজনকে থ্যাংক ইউ। স্বপ্নিল নাম্বার 3, 2/3 of the people dash in the configuration। আচ্ছা, 2/3 আমরা যখন নাউন পড়বো, এটা নাউন থেকে আসছে, দ্যাট মিন্স পার্টস অফ স্পিচ থেকে আসছে, আমরা পার্টস অফ স্পিচেই দাও, ঠিক আছে, পার্টস অফ স্পিচ কোশ্চেন সোর্স। আমরা তোমাদের নাউনের ক্লাসে অনেকগুলো রুলস এর মধ্যে একটা থাকবে হচ্ছে ফ্র্যাকশনাল রুলস। ফ্র্যাকশনাল রুলস আমরা দেখবো যখন ফ্র্যাকশন সিঙ্গুলার হয়। আচ্ছা, তোমাদেরকে জিজ্ঞেস করি, স্বপ্নিল জয়েন করবা, স্বপ্নিলের সাথে জয়েন করবো হচ্ছে হাফসা, দুজন আনমিউট করবা, স্বপ্নিল এবং হাফসা। হুম, স্বপ্নিল এবং হাফসা দুজন একটু জয়েন করবা যে কোনো একজন। আসসালামু হাফসা আলাইকুম শুনতে স্যার। পাচ্ছ? জি স্যার, আসসালামু তুমি কি আলাইকুম। ফ্র্যাকশনের ব্যবহার জানো, রুলস জানো, ফ্র্যাকশন কিভাবে বসে জানো? অ্যাকচুয়ালি আমি গ্রামারে ধরো খুব এখানে কাঁচা। যদি 2/3 না থেকে 1/3 থাকতো, ঠিক আছে, তাইলে কি হইতো, যদি 2/4 থাকতো তাইলে কি হইতো, এগুলা নিয়ম কি ভাই জানো, মনে আছে, পড়ছো, ছোটবেলায় পড়ে ফেলছো অনেক আগে, জি মনে আছে? স্যার, পড়ছিলাম বাট আমি ভুলে গেছি। এই দুটা কি ঠিক আছে, যা লিখছে এটা ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওয়ান এর পরে সব সিঙ্গুলার, কিন্তু ওয়ান এর পরে যা আসবে তারপরের অংশটা প্লুরাল হবে, তাহলে 2/4 হবে এক নাম্বার। এখানে 2/3 আছে দেখছো, তার মানে কিন্তু রাইট আছে 2/3। আচ্ছা, তারপর ভার্বটা ডিপেন্ড করবে এগুলোর উপর না, ভার্বটা ডিপেন্ড করবে তারপরে যে সাবজেক্ট আছে সেটার উপরে, মানে এই যে এখানে পিপলটা আছে যে এটার উপর নির্ভর করবে, ঠিক আছে, জি বুঝছো? মানে যদি ওইটা প্লুরাল হয়, ধরো একটা কাজের আমি যদি বলি 4/1 শেষ হয়েছে, কাজ একটা, তাহলে কতটুকু হয়েছে কাজ, একটারই কাজ হয়েছে না? জি আমি যদি বলি বইয়ের 3/1 শেষ, তার মানে একটা বইয়ের 3/1 কাজ শেষ করছো, কাজ সিঙ্গুলার। আর 50টা হ্যাঁ, বই ছিল সেখান থেকে 3/1 সরাই নিছো, তাহলে কয়টা কাজ হয়েছে, মানে সরানোর মধ্যে কয়টা গেছে, 50টা বইয়ের 3/1, 50টা বই, হ্যাঁ তো ওই পুরা। জায়গায় নির্ভর করবে যে সাবজেক্টটা কি, তো এখানে প্লুরাল থাকলে ভার্বটা প্লুরাল, তাহলে 2/3 অফ দ্য পিপল ওয়ার প্রেজেন্ট, ওকে, জি যেহেতু পাস্ট মানে আর নাই তো এই জন্য ওয়ার যাবে। জি স্যার। আচ্ছা, পার্টস অফ স্পিচ থেকে আসছে। নাম্বার 4 আবার সেন্টেন্স ধরতে বলছে, তার আগে ইনস্ট্রাকশনটা খুব ভালো করে দেখবা, ইনকারেক্ট সেন্টেন্স বলছে, কারেক্ট সেন্টেন্স নাকি ইনকারেক্ট সেন্টেন্স এটা একটু ভালো করে ধরবা। তাহলে কোশ্চেন সোর্স আসছে হচ্ছে সেন্টেন্স থেকে, কোথা থেকে কি আসতেছে একটু দাগায় রেখো, আচ্ছা, ওকে। জয়েন করো হচ্ছে রাইসা, রাইসা বুশরা, রাইসা বুশরা জয়েন করো, জয়েন করছো? রাইসা জয়েন করার পরে জয়েন করো হচ্ছে শাওন রে, জয়েন না করতে পারলে রনি জয়েন করবে, রে মেহেরাত রনি, হ্যাঁ স্যার। হ্যাঁ, শাওন, হ্যাঁ স্যার। শায়ন না, আচ্ছা। আচ্ছা শায়ন, তুমি এই যে চারটা অপশন দেখতে পাচ্ছ, নাইদার ইউ নট হ্যাঁ ইজ ইন ক্রাইসিস, হি রিফ্রেন্ড হিমসেলফ ফ্রম টেকিং এনি মেডিসিন, হি হ্যাঁ রিজেম্বলস টু হিজ ফাদার ইন অ্যাপিয়ারেন্স, হি ওয়াজ হ্যাঁ হ্যাড স্যার। ফর মার্ডার। চারটার মধ্যে কোনটা তোমার কাছে রাইট মনে হচ্ছে, কেন রাইট মনে হচ্ছে ভাই বলতে পারবা? ইনকারেক্ট বল স্যার, আমার তো লাস্টেরটা ইনকারেক্ট মনে হচ্ছে স্যার, কারণ এটা আপনার প্যাসিভ টেন্সে হলে স্যার আপনার ওইটা তো আপনার ভি3। আমার মনে হচ্ছে 3 নাম্বারটা ইনকারেক্ট।
যে কারণে সায়ন বলতেছিলা এটা, তুমি আবার দেখলা যে না এটা রাইট আছে, হ্যান্ড বানান ঠিক আছে, হ্যান্ড ফর মার্ডার হইতে পারে, তাকে ঝুলানো হয়েছিল প্যাসিভ আছে, সেটাও ঠিক আছে, তাহলে একটা রাইট। আচ্ছা, তারপর অন্যগুলাকে রাইট করি। নাইদার ইউ নট হি, আইদার নাইদারের পর শেষে যেই সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী ভার্ব হয়, এটাও ঠিক আছে এখানে। হ্যাঁ স্যার। আচ্ছা, হি রিফ্রেইনড হিমসেলফ ফ্রম টেকিং এনি মেডিসিন, রিফ্রেইন ফ্রম, তারপরে ভার্ব থাকলে আইএনজি বসে, সবই ঠিক আছে, প্রিপোজিশনের ব্যবহার। তিন নাম্বার, সি নাম্বারটা যেটা রিজেম্বলস ড্যাশ টু হিজ ফাদার, রিজেম্বলের সাথে আসলে কোনো আর্টিকেল বসে না, ডিরেক্ট বসে, হি রিজেম্বলস হিজ ফাদার, সে দেখতে তার বাপের মতো হয়েছে, এটাই ক্লিয়ার। হ্যাঁ ইন প্যারেন্টস কি হবে স্যার? হ্যাঁ, সি নাম্বারটা এজন্য রাইট, গুড। রনিটা ইন কি? এ প্যারেন্টস, ইন এ প্যারেন্টস কি হিজ ফাদারের পর দেওয়ার পর ওটা দিতে হবে? ঠিক আছে। আচ্ছা, স্যার, ওই সি নাম্বারে বাংলা অর্থটা একটু বলবেন স্যার? কোনটার? ওই 4 নম্বরের সি নাম্বারের বাংলা অর্থটা হে রিজেম্বল মানে হচ্ছে মানে প্রতিকৃতি দেখতে একই রকম, মানে তোমার সে তার বাবার মতো দেখতে, সে দেখতে তার বাবার মতো হয়েছে। বাবা ছেলে একরকম আছে না, অনেকে দাদার মতো হয়, থাকে না? হ্যাঁ বংশে হ্যাঁ কারোর সাথে আমরা যখন চেহারা মিলাই যে দেখতে অমুকের মতো হয়েছে, তমুকের মতো হয়েছে, সেই জায়গাটা ক্লিয়ার। হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে হাত তুলবে মাহফুজ। আরে সরি মাহফুজ, আমি তোমাকে হাত তুলে দিতে যে হাত নামায় ফেলছি। আবুজর গিফারি, আবুজর গিফারি, দেখো গিফারি, ইয়েট এনশুরিং ড্রিঙ্কিং ওয়াটার এন্ড তারপরে জয়েন করবে হচ্ছে গিফারির সাথে হচ্ছে ইয়ামিন, গিফারির সাথে জয়েন করবে হচ্ছে ইয়ামিন, গিফারি এবং ইয়ামিন দুজন। ইয়ামিন হোসেন, ইয়ামিন, ভাইয়া শুনতে পাচ্ছি। yet ensuring drinking water cleanliness and hygiene was a big challenge. Here yet শব্দটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, মানে এইটুকু, এইটুকু কি হিসাবে ব্যবহৃত হয়েছে ভাই? অ্যাডভার্ব, কি কারণে, কিভাবে অ্যাডভার্ব। বুঝে নিতে পারবা? ইয়েট তো সাধারণত একটা অ্যাডভার্ব, আর এখানে বাক্যকে রিপ্রেজেন্ট করতেছে, পুরো বাক্যটাকে মডিফাই করতেছে, রাইট? জি এই বাক্যকে যে তোমরা মডিফাই এখানে করছে। পড়ছিলা। Another model proposed that dreams function as a dream তোমাদের যে ইউনিট 2 আছে না, মানে আমার ইউনিট 2 আর কি, ইউনিট 2 জি তে এটা পড়ছিলে তোমরা, yet another model, তাহলে another model মানে এর পরও আরেকটা মডেল, এই যে এর পরও শব্দটা এখানে মডিফাই করছে পুরো বাক্যটা। একটা বাক্যকে যখন কেউ মডিফাই করবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। প্রশ্ন আমার এখানে না, আমার প্রশ্ন হচ্ছে এখানে ওয়াজ কেমন হইলো, ইয়া এই নাম ইয়ামিন, এইখানে অপশনগুলো দেখো, অপশনগুলো হচ্ছে ওয়াটার, জিরান্ট ভাইয়া, জিরান্ট। ক্লিনলিনেস, হাইজিন, এগুলোর পরে তো তিনটা আছে না, যখন সাবজেক্ট তিনটা থাকবে, তোমাদের ইন্টারমিডিয়েটে পড়ে আসছিলা, এরকম দুইজন তিনজন এন্ড যুক্ত আরো যদি কয়েকটা একসাথে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো প্লুরাল হয়, তাহলে এখানে ওয়্যার হওয়ার কথা ছিল, ওয়াজ কেন হইলো? জিরান্ট, জিরান্ট, এখানে জিরান্ট হলে ওই যে ভার্বের সাথে আইএনজি হলে সর্বদা সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। আচ্ছা, খেয়াল করো, যদি আমি এটুকু কেটে দিই, বাকি অর্থে কোনো সমস্যা আছে? না ভাইয়া। ensuring it was a big challenge, ঠিক আছে, মানে ওয়াটারটা বিগ চ্যালেঞ্জ ছিল না, ক্লিনলিনেস বিগ চ্যালেঞ্জ ছিল না, হাইজিন বিগ চ্যালেঞ্জ ছিল না, চ্যালেঞ্জ ছিল কোনটা, এগুলাকে এনশিওর করাটা। তাহলে এনশিওর করাটা যখন চ্যালেঞ্জ, তখন কি মানে ইজ বলবে না, ওয়াজ বলবে না, ওয়ার বলবে, কোনটা? সাউন্ড হচ্ছে, সাউন্ড হচ্ছে ওয়াজ, গিটারি। হ্যাঁ, ইয়ামিন, ইজ বলবে না, ওয়াজ বলবে না, ওয়ার বসবে? ওয়াজ বসবে এখানে ভাইয়া। ওই যে ইনডিউরিং ওটা তো জিরান্ট, জিরান্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলোর ক্ষেত্রে তো সর্বদা সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আগাও, তারপরে যতটুকু শিখলাম 6 থেকে 10 ছিল প্যাসেজ, যেহেতু আমরা প্যাসেজটাকে রাখছি না, সো এই কয়টা ছেড়ে দিছি আমি। নাম্বার 11 এ যাব আমরা। মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট, চুজ দ্য প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলছে, প্রশ্ন আসছে ভয়েস থেকে, ভয়েস থেকেও প্রশ্ন আসছে। এই বছর আমার সাথে জয়েন করবো হচ্ছে শাহরিন, হুমায়রা অথবা সুমু, দুজন, 1036 এবং 340, দুইজনের গ্রুপ। হুমায়রা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আসেন, স্পিকার, ভয়েস চেঞ্জ করতে বলছে। মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট, তাহলে যখন আমরা voice change করতে যাব আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে এটা ভার্ব টু আছে,
ভার্ব টু মানে আমার অক্সিলারি চেঞ্জ করলে কি লাগবে, ওয়াজ অথবা অ্যাক্টিভ বাক্যে যখন ভার্ব টু থাকে তখন প্যাসিভ বাক্যে অক্সিলারি কি বসে, ওয়াজ অথবা ওয়্যার। তাহলে এবার তুমি অবজেক্ট কে সাবজেক্ট বানাও, সাবজেক্ট কে অবজেক্ট বানাও, আসো। তাহলে এখানে শুধুমাত্র এ প্রেজেন্ট। আচ্ছা একটা মিন হচ্ছে অবজেক্ট দুইটা, যে কোনো একটা নাও। প্রেজেন্ট ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল, আই নাই বাক্য হচ্ছে না, আই হ্যাড হবে না। ওকে, ওয়াজ আছে দুটার মধ্যে কোনটা, আই ওয়াজ প্রমিসড প্রেজেন্ট বাই মাই আঙ্কেল, আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল প্রেজেন্ট। আচ্ছা কোনটা বি দিবা? আই ওয়াজ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল। এখানে এ প্রেজেন্টটা হচ্ছে অ্যাডভার্ব, তো যদি কোনো অ্যাডভার্ব থাকে তাহলে সেটা আমরা মূল ভার্বের পরে বসাই, সেক্ষেত্রে বাই এর আগে বসাবো এ প্রেজেন্ট। এখানে আরেকটা ভুল ছিল ডি নাম্বারে, কি জানো, মানে এক্সাক্টলি এটা মনে পড়তেছে না, মানে আরেকটা ভুল ছিল, মানে আমি দেখার সময় বোধহয় এটা ঠিক করে লিখে ফেলছি, মানে প্রশ্ন যখন ছিল তখন আরেকটা ভুল ছিল, তো ওই কারণে ওইটা ভুল হইতো। ঠিক আছে, ভয়েস নিয়ে আশা করি তোমাদের কোনো এমনিতে সমস্যা নাই, সমস্যা হবে না। আচ্ছা নাম্বার 12 আপনি থাকেন, বলেন when I am online I have the liberty, বা করা বড় ছিল আন্ডারলাইন যে পরেরটা মানে অনলাইন, এইখানে এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রিপোজিশন, কোনটা? অ্যাডভার্ব, কারণ আমরা জানি ভার্বের পরে অ্যাডভার্ব বসে। ভার্বের পরে অ্যাডভার্ব বসে, ঠিক আছে তো? আচ্ছা তাহলে আমি লিখতেছি, তোমার নাম যেন কি হয়? সাহরিন। শাহরিন, হ্যাঁ আমি লিখলাম। শাহরিন ইজ, তাহলে যদি বলি যে শাহরিন ইজ, যেটা একটা ভার্ব, তাহলে এখানে বলতে হবে ইন্টেলিজেন্টলি, রাইট? ঠিক আছে, সব ক্ষেত্রে তো অ্যাডভার্ব, এক্ষেত্রে ইন্টেলিজেন্টলি তো হয় না, কিন্তু ইন্টেলিজেন্ট মানে না এটা ভার্বের দোষ। ভার্বের পরে একবার বসে না, তুমি বললা। সব ক্ষেত্রে বসে। এই ক্ষেত্রে স্যার যে এটা হয়তো অবস্থা বুঝাইছে, এটা গুণ বুঝাইছে ইন্টেলিজেন্ট, আর এই যে উল্টাপাল্টা অনলাইনটা ব্যাখ্যা অবস্থা। না, উল্টাপাল্টা ব্যাখ্যা না। আচ্ছা লিঙ্কিং ভার্বের পরে, এটা পাইছো তো আগে, আজকে ভুলে গেছো কেন, এর আগেও পাইছো, যখন আমরা দেখবো লিঙ্কিং ভার্ব থাকবে, ঠিক আছে, লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ হয়, কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আই এম ফাইন, I am fine, I am educated, I am sick, I am weak, I am strong, যত কিছু যাবে সবগুলা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার? তাহলে এইখানে লিঙ্কিং ভার্ব হিসাবে আই এম ফাইন, আমি অনলাইনে আছি, ধরো তুমি ব্যাখ্যা বুঝলা না লিঙ্কিং ভার্বের, তোমার অবস্থাটা কি, তুমি অনলাইনে থাকা অবস্থার কথা বলতেছ, রাইট? তাহলে যখন কোন নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থার কথা বর্ণনা করবে কোনো কিছু, সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসাবে বসে। এটা পাইছি আমরা কোত্থেকে, এই যে দেখো শায়রিন, শাহরিন যেটা পারলা না সেটা হচ্ছে শায়রির অংশে। when I am online, একদম এখান থেকে পিক করে দিয়ে দিছে, ইউনিট 3 লাইফস্টাইল, লাইফস্টাইল থেকে দিয়ে দিছে, ঠিক আছে। when I am online or any social media site, I have the liberty, so I can express my এখানে অনেকগুলো আছে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, বিউপি তো এরকম একটা প্রশ্ন আসছিল সম্ভবত গোকুল বা ইয়া থেকে, আই এম ভেরি চুজি, এখান থেকে প্রশ্ন আসছিল বিউপিতে। আরো একটা আসছিল অন্য অন্য সাইড থেকে, মানে পরের পেজ থেকে একটা প্রশ্ন আসছিল, সামনে থেকে একটা প্রশ্ন আসছিল যে আমার জিনিস আমি যা খুশি তা দিব, হু আর ইউ টু টেল মি হোয়াট শুড আই পোস্ট, মনে আছে? আচ্ছা তাহলে মনে রাখবা লিঙ্কিং ভার্বের পর অর্থাৎ ফিল, স্মেল, সি, এই তারপরে বি ভার্ব, এগুলোর পরে তুমি কি করবে, অ্যাডজেক্টিভ বসবে। কোন কোন জায়গায় অ্যাডভার্ব বসে, সেটা কখন, সেটা আমরা ক্লাসে যখন পড়বো তখন তোমাকে দেওয়া হবে। সো অ্যাডজেক্টিভ যেহেতু আসছে, এটাকে সেন্টেন্সের মধ্যেও ধরতে পারো, বাট মোস্টলি এটা পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। ওকে জি স্যার। ওকে ঠিক আছে। 13 নাম্বারটা করবা, হেলদি, হেলথি, হেলথি শব্দে কি চাইছে, প্রশ্ন খেয়াল রাখতে হবে, অ্যান্টোনিম চাইছে, বিপরীত শব্দ চাইছে। তাহলে স্যালাব্রিয়াস, স্যালুটারি, হাইজেনিক, আনহোলসাম, কোনটা অর্থ জানো সবগুলোর, এমন পড়ছে নাকি পড়ে নাই? সবগুলো তো পড়ে নাই। আচ্ছা কেন পড়ে নাই, এই ওয়ার্ডটা তো আপনি পড়ছেন, এই যে পূর্ণিমার গল্পে আমরা পড়ছিলাম যে হেলদি ফুড, ঠিক আছে, হেলদি ফুড হ্যাবিট। তাহলে জি। বই পড়বেন, এখন থেকে বইয়ের পাশে সব কিছু দুটা চারটা করে সেন্টিমেন্টালি দাগায় রাখবো আমরা, ঠিক আছে। যখন আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে, মানে পরের ক্লাস থেকে যে আপনাদের কাঙ্ক্ষিত মূল ক্লাস শুরু হতে যাচ্ছে, যে মূল ক্লাস নিয়ে পাগল করে ফেলছিলেন আপনারা, সেই মূল ক্লাসে যখন টেক্সট পড়বো আমরা নিয়মিত, টেক্সটের যত 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 ভার্বগুলো আমরা দাগায় দিব, ভার্ব আমার ওয়ার্ড মিনিং দাগায় দিব, ওগুলো একটু লিখে ফেলবেন, ঠিক আছে।
ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এইখানে হেলদি শব্দের অর্থ হচ্ছে স্বাস্থ্যবান। এই এই দুইটাই স্বাস্থ্য, স্বাস্থ্যবান, স্বাস্থ্যগত এই ধরনের অর্থ দেয়। হাইজেন ও স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। আনহেলথি হচ্ছে এটার বিপরীত, যেটা স্বাস্থ্যবান না অস্বাস্থ্যকর এই ধরনের জিনিস বোঝায়। ওকে, ওকে। আচ্ছা, তারপর নাম্বার 14। ঠিক আছে সমু, থ্যাংক ইউ। 14 নাম্বার আমার সাথে জয়েন করবো হচ্ছে নুসরাত জাহান। জি ভাইয়া। বলো ভাইয়া, the question is how he will respond. The underline part মানে এইটুকু যেটুকু আন্ডারলাইন করা আছে, how he will respond, কোন ধরনের সেন্টেন্স, এটা কি ক্লজ থেকে প্রশ্ন আসছে, তার মানে প্রথম যে প্রশ্নটা আসছিল ক্লজ এন্ড ফ্রেজ, সেইখান থেকে আবার কোশ্চেন আসছে, রাইট? বলেন তবে দেখেন, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ নাকি প্রিপোজিশন ক্লজ এবং কেন? এটা নাউন ক্লজ, কি কারণে? কারণ এখানে হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আসছে। দ্য বুঝি কোয়েশ্চেনের কমপ্লিমেন্ট। জি, বুঝি নাই, বুঝাই দেন। মানে কোনো ক্লজ যদি এরকম সাবজেক্টের মানে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে তখন তো সেটা নাউন ক্লজ হয়। কমপ্লিমেন্ট এটাই তো বুঝিনি। কমপ্লিমেন্ট মানে পরিপূরক, সাবজেক্টের পরিপূরক যদি হয়, তো এখানে দ্য কোয়েশ্চেন এটার পরিপূরক হলো হাউ হি উইল রেসপন্ড, মানে এটার এটাই কোশ্চেনটা, তাই হ্যাঁ তো? হ্যাঁ জি মানে এইটাই কোশ্চেন, মানে এইটাই মূল কোশ্চেনটা। কোশ্চেনটা কি সেটা হচ্ছে এইটা, তাহলে এটা অবজেক্ট হিসাবে কাজ করতেছে। আমরা এটা জি রিপ্লেস করতে পারি, আমরা এটাকে কমপ্লিমেন্ট বানাইতে পারি, যে যেমনে বুঝেন এটা নাউন ক্লজ। ঠিক আছে, যার জি যেভাবে ভাই বুঝে সুবিধা, যে অবজেক্ট চিনেন সে অবজেক্ট হিসাবে চিনেন, যে কমপ্লিমেন্টারি বুঝেন সে কমপ্লিমেন্টারি বুঝেন, যে এটা ইন দিয়ে রিপ্লেস করতে পারেন এভাবে পারেন। বাক্য বোঝার সুবিধার্থে এটা সামনে নিয়ে যান, মানে বাক্যটাকে একটু রিফ্রেশ করেন, লিখেন এভাবে, হাউ হি will respond. এইবার এখান থেকে টানেন, is the question। এখন যদি এটা সাবজেক্ট হিসেবে বসে, বাট বাক্য হচ্ছে মূলত এইটা, তাহলে এইবার বোঝা গেছে যে এটা নাউন ক্লজ কিভাবে হলো। জি ভাইয়া। ওকে, আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো সারা জীবন জিজ্ঞেস করি হাউ আর ইউ, এইখানে হাউ উইল হি হলো না কেন? হাউ উইল হি কারণ এটা তো ইন্টারোগেটিভ মানে সেন্টেন্স না, এটা একটা সিম্পল সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে এই হাউটা তাহলে কি হিসাবে কাজ করছে এখানে? এই হাউটা এখানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। রিলেটিভ প্রোনাউন। রিমি, কি সমস্যা ভাই, এতবার এক জিনিস লিখতেছো কেন? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, জি ভাইয়া। যখন কাজ করে তখন তারা ক্লজ মেকার হিসেবে কাজ করে সাধারণত। এই কারণে পরের অংশটা পুরোটা অ্যাফার্মেটিভ হয়, কারণ চাইলেও আমরা কখনো এটাকে প্রশ্নগত বানাতে পারবো না। Good, very good. আচ্ছা, নাম্বার 15। ওকে, আচ্ছা 15 আমার সাথে জয়েন করে বলছে সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান, জয়েন করো ভাই। জি ভাইয়া। হ্যাঁ, সিদ্দিক আর হচ্ছে ইব্রাহিম, দুইজন জয়েন করবা, সিদ্দিক অথবা ইব্রাহিম। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, স্পেলিং থেকে আসছে ভাই, হ্যাঁ, কারেক্টলি স্পেল ওয়ার্ড, তার মানে স্পেলিং থেকে আসছে, স্পেলিং থেকে কোশ্চেন থাকবে। এটিকেট নিচের কোনটা ঠিকঠাক বলেন তো? মানে এ নাম্বারটা হতে পারে। আচ্ছা, তাহলে এই নাম্বারটা অ্যান্সার। ওকে, জি। আচ্ছা, ওর সাথে কি সবাই রাইট? মানে ইব্রাহিম, কি তুমি একমত ওর সাথে? প্রমি, পুষ্পিতা কামাল, প্রমি, তুমি কি একমত ও যেটা বলছে এই নাম্বারটা? জি ভাইয়া। আচ্ছা, তুমিও বলতেছো এই নাম্বারটা রাইট অ্যান্সার। আচ্ছা, তারপর আর আর কেউ ওর সাথে একমত? দীপ সাহা, বাদ বাকিরা সবাই বি সি ডি তে যাচ্ছে কেন? দীপ, সি নাম্বার হবে। কেন? ভাই কোশ্চেন না, এটা ডবল এন হয়। আচ্ছা আচ্ছা, এটাও রাইট। আচ্ছা, তো দুইটা রাইট একটা বাক্যে কেমনে থাকে? আমি তো নাইটমেয়ারও রাইট দেখতেছি, NIGHTMAR নাইটমেয়ারও তো রাইট আছে আমার মতে। এইটা হবে যখন আপনি প্রশ্নটার দিকে না তাকাবেন, এখানে বলে দিছি ইনকারেক্টলি বলছি, ইনকারেক্টলি।
আপনি ম্যানিফেস্টেশন তো মনের আনন্দে যাই এই নাম্বার দাগায় দিচ্ছেন, 1 নাম্বার তো নিশ্চিত। বাসায় এসে দেখতেছেন আরে নাম্বার তো এখানে 2টা ছিল একসাথে, এটা দাগাইলে তো 2টা পাইতাম একবারে। পরে এসে দেখবেন আরে আরেক ফ্রেন্ড বলবে কোশ্চেনই তো রাইট, এই প্রশ্ন 3টা একসাথে গোল্লা ভরাট করলে আপনি 3 নাম্বার পাওয়া যেতেন একবারে, এবিসিডি একবারে দাগায় দিলে। ঠিক আছে, কোশ্চেন ভালো করে দেখবেন, খুবই ভালো করে কোশ্চেন দেখবেন। পরীক্ষার সবচেয়ে বড় পরীক্ষাটা হচ্ছে প্রশ্নটা দেখা, এটা হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। আচ্ছা, ম্যানিফেস্টেশন হচ্ছে ম্যানিফেস্টেশন বলবে, এটা আপনাদের ইউনিট কিসে 1-এ আছে, নেলসন ম্যান্ডেলাতে। আই হেট race discrimination most intensely and all its manifestation, মানে আছে। জি Okay, ভাইয়া। একটু ভালো করে প্রশ্ন দেখবেন। ওকে, আমার সাথে জয়েন করবে হচ্ছে আদিম। বাকি ভাই সাউন্ড কিন্তু ওই অ্যাবে দেন নাই। হ্যাঁ তাই তো দেয়, সেটা ক্লাস করতেছি শুধু, আবারও ঝামেলা। কমিউনিকেশন বলে কোনো অপশন নেই। কমিউনিকেশন তো না, অডিও সেটিং এ যাচ্ছে, দাঁড়ান। মাইক্রোফোন না ভাই, জেনারেল দেখাচ্ছে না, মাঝে মাঝে দেখায়, এখন না। কি কি অপশন আসে? নর্মালি হচ্ছে ওই যে মাইক্রোফোন, সিলেক্ট মাইক্রোফোনের মধ্যে 3টা মাইক্রোফোন অ্যাজ সিস্টেম, আর হচ্ছে মাইক্রোফোন অ্যারে 2 নাম্বারে। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোন আর মাইক্রোফোন 2ZVE10 যেটা ক্যামেরা, হ্যাঁ। হুম তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে মাইক্রোফোন অ্যারে, যেটা এখন দেয়া আছে। আর একটা হচ্ছে অ্যাজ সিস্টেম, ওইটাও মাইক্রোফোন ZVE10 অ্যাজ সিস্টেম অ্যাজ দেন তো। দেয়া আছে, এখন শুনতেছেন? আচ্ছা ওটা দেন তো দেখি। এখন দিছি, শুনতেছেন? কথা শোনেন? আগের মতনই হচ্ছে। এখন এখন ঠিকঠাক শোনেন? না, আপনি কাছে থাকলে তো এটা শোনা যাচ্ছে, আপনি দূরে থাকলে তো আবার কথা মানে ইয়ে হয়ে যাচ্ছে, কাছে থাকলে তো ঠিকই হচ্ছে। ঠিকঠাক তো চলতেছিল, আবার ঝামেলা শুরু হয়েছে। তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ সবাই, নাকি মানে কোনো এন্ডে ঝামেলা কিনা বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে ভাই। আগে ভাই আবার বসো দেখি। মমিতা বলো, মমিতা হাত তোলো। জি ভাইয়া, শুনছি। সাউন্ড ঠিকঠাক? তোমার এন্ডে সাউন্ড ঠিকঠাক? মনে হচ্ছে দূরে দূরে আছেন, অনেক দূরে। আচ্ছা, ঠিক আছে, আমরা দূরেই আছি। বলো, by the end of the meal some people take a few glasses of water. আচ্ছা, এই যে এখানে এটা ইউনিট 3 কত নম্বর কোশ্চেন? 16, wait, এটা হচ্ছে ইউনিট 3 সম্ভবত, ইউনিট 3 ম্যানার্স। ঠিক আছে, আচ্ছা বলো। জি ভাইয়া, কোশ্চেন ওইটা এটা না, হচ্ছে কোথা থেকে আসছে, এই ফ্রেজ কোথা থেকে আসছে? এটা তো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরে শেখ হাসিনা জয়েন করো, সরি শেখ সানজিদা জয়েন করো। কি ফ্রেজ ভাই? অ্যাডভার্বিয়াল। কেন শুরুতে থাকলে না নাউন ফ্রেজ বসে? না না, এটা তো হচ্ছে কি আমাকে কি বলে না, বা এই যে পরবর্তী যে ক্লজটা দেওয়া, সাম পিপল টেক আ ফিউ গ্লাসেস অফ ওয়াটার, এটাকে মডিফাই করছে। আমি যদি প্রশ্ন করি যে কখন কিছু মানুষ কখন পানি খেয়েছিল বা পানি নিয়েছিল, হুমায়রা খাবারের তুলো, শেষে। হুমায়রা। খাবারের শেষে ভার্বকে প্রশ্ন করলে আমি উত্তরটা পাচ্ছি, তো ভার্বকে মডিফাই করছে, এই জন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। Good. হুমায়রা রিমি হাত তোলো, কি কারণে বুঝো নাই ভাই? অ্যাডজেক্টিভ দাগাইলে কোন মনে সুখে? রিমি কই? রিমি আমি দিছি তোমাকে, অ্যাডজেক্টিভ দাগাইছো কেন? ভাইয়া আমি না সাম পিপল টেক এ ফিউ গ্লাসেস অফ ওয়াটার, তারপরে ওইটারে নিয়ে মানে ওইরকম ভাবে মানে একটু আনো আনো কমপ্লেক্স ভাবে চিন্তা আনো করছি। আনো, এখানেই দিলাম। Some people take a few glass of water by the end of the meal, তাহলে তো আরো সহজ। Some people take glasses of water when? আচ্ছা কখন? আচ্ছা, বুঝতে ভুল হয়েছে By the হয়তো। end of the meal, শুধু টাইম দিচ্ছে, তাহলে adverbial of মানে টাইম হিসাবে এটা ফ্রেজ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা বুঝতে, জি ওকে। ক্লাস লাগাও না, প্রশ্ন ভুল করো না ভাই, ঠিক আছে? আচ্ছা। মমিতা জি বলো, ভাইয়া, শুনতেছি। নাম্বার 17 তুমি বলো, what is হ্যাঁ, the সিনোনিম। word of হ্যাঁ, ইনডিজেন্ট মানে তো হচ্ছে গিয়ে গরিব আর কি, গরিব, অলরেডি পড়ে ফেলছো অসহায়। তোমাদের ইয়াতে হ্যাঁ দেওয়া আছে?
অলরেডি তোমাদের এটা ইয়াদের ইএফটি তে আছে মনে হয়, এটা ইএফটি তে আছে, কিন্তু কোন চ্যাপ্টারে সঠিক মনে নাই। না, এটা একদম হুবহু লাইন নাই। পোর ডাউনফ্লোড এন্ড রেস্ট আমরা তো প্রচুর পরিমাণে পড়তেছি, ঠিক আছে। তোমরা পড়ে ফেলছো, এটা হচ্ছে গত গত বছর দুই বছর পরীক্ষা তো সবার পরে হয়েছে, তোমরা তো ইয়াতে ছিল না, ইয়ামিনটা ছিল তখন, সাবিয়ারা ছিল একাডেমিকে, ওদেরকে এই ও ওয়ার্ডটা দেওয়া হয়েছিল মাত্র, যেগুলো পড়ো কাজে লাগবে। তারপরে সপ্তাহে হচ্ছে গুচ্ছের পরীক্ষা হয়েছে এবং এটা চলে আসে, ওরা তো খুশিতে লাফাইতে লাফাইতে বাঁচে না, সবই সহজ সবই সহজ। এখন এবার যত দিন আমাদেরও যাচ্ছে পড়বে। এখন যত দিন যাচ্ছে তত তোমাদের মনে হচ্ছে আরে সর্বনাশ, এটা তো অনেক কঠিন, ঠিক আছে। ওয়েলদি, কমফোর্টেবল, অ্যাফ্লুয়েন্ট, এই কয়েকটা হচ্ছে সবগুলোই সিনোনিম অর্থ প্রকাশ করে, মানে বড় লোকের, রিচ পিপল টাইপের। হ্যাঁ হ্যাঁ, আর পোর হচ্ছে সুপথ। এই সাইকোলজিটা না খুব ইম্পর্টেন্ট, যে আমি পারবো কি পারবো না। তুমি দেখবা যে গত বছরের বিসিএস এর কোশ্চেন নাও, নিয়ে পরীক্ষা দেওয়া শুরু, 200 মার্কের মধ্যে তুমি দেখবা যে মোটামুটি 100-110 তোমার হয়ে গেছে, না হলেও অন্তত 80-90 হয়ে গেছে তোমাদের। একদম তো মাত্র ইন্টারমিডিয়েট পড়তেছো, কিছুই জানো না। 7-8 পর্যন্ত যে ম্যাথ পড়ছো বা ইন্টারনেট 9-10 পর্যন্ত যে ম্যাথ পড়ে আসছো, তা দিয়ে বিজ্ঞান দিয়ে 80টা হয়ে যাবে চোখ বন্ধ করে। ইংরেজি বাংলা জি ভাইয়া, তা দিয়ে তুমি জিকের ক্ষেত্রে হবে না, 9 জিকে তে প্যারা দিবে, জিকে তো জীবনে হবে না। জিকে তো পাবা, মানে অ্যাডমিশনের ঠিক পরপর যদি পরীক্ষা দাও, জিকেটা 2 মাস পড়ার পরে যদি পরীক্ষা দাও, তাহলে তুমি 100 হ্যাঁ করবা, 100 ক্রস করে যাবে। কিন্তু সেই তুমি 4 বছর পর দেখবা যে মানে 100 নিয়ে টানাটানি লাগতেছে প্রতিবার, ঠিক আছে, কান বের হয়ে যাচ্ছে বাকি মার্কস তুলতে। কারণ হচ্ছে তোমার এখন তো কোনো প্রেশার নাই। গত বছর যখন সাবিয়ারা ইয়ামিনটা লাফাচ্ছিল তখন তো ওদের কোনো প্রেশার ছিল না, যেটা এটা যদি ভুল হয়ে কোনো রকমে অ্যাফ্লুয়েন্ট দেয় তাহলে যে ওর মানে একটা মার্কস কমে গেল, কোনো বিশ্ববিদ্যালয়ে পাওয়াটা অনিশ্চিত হয়ে গেল, এটা তো ছিল না। এখন এটা বাড়তেছে, সাইকোলজিক্যালি তুমি প্রেশারের মধ্যে আছো। এই প্রেশার হ্যাঁ, দ্রুত রিলিজ করে দিবা, যত দ্রুত রিলিজ করে দিবা নিজের এর থেকে, তত দেখবা যে মানে পারার সম্ভাবনা বাড়তেছে, রিস্ক ফ্রি। মানে মাথায় চিন্তাই আনবো না, না মানে একদম স্ট্রেস ফ্রি থাকবো আর কি, সেটা বলতে চাই। যতটা সম্ভব। আর এটা থাকবা কেমনে? তুমি সারাদিন ঘুমাইতে দেখবা যে তুমি স্ট্রেস ফ্রি, রাইট? হ্যাঁ ঘুমাইবা, তাই তো? হ্যাঁ, মানে খাইলে সত্যি এটা আসলে স্ট্রেস ফ্রি হয়ে যাবা, তাই তো? ঘুমাইলে হ্যাঁ বাট বেটা জায়গায় থাকবো না, এত চিন্তা নাই মাথার মধ্যে, শেষ। পড়াশোনা করবা, পড়াশোনা করলে যত বেশি পড়বা তত বেশি, মানে তত স্ট্রেস ফ্রি থাকবা। ঠিক আছে অমিতা, থ্যাংক ইউ। আসো, number 18. Number 18. It was 10 to 12. Most of the shops dash closed. আচ্ছা, জয়েন করবো হচ্ছে আব্দুল্লাহ আল মাসুম। মাসুম জি ভাইয়া। কি হবে? Most shops are closed, have closed, has closed, had closed. আর হবে কি? তুমি বলো কেন, ব্যাখ্যা তো তুমি দিবা, আমি ব্যাখ্যা দিব না তো। 6টা ক্লাস হয়ে গেছে মানে তো মোটামুটি সবই পারার কথা অলরেডি। কি হবে আর কেন হবে সেটা ব্যাখ্যা দাও আমাকে আগে। এখানে ভাইয়া শপের সাথে এস আছে, ওই অনুযায়ী কি ক্লোজটা? সবসের সাথে এসে আছে, তাই তো? এই অনুযায়ী বসে। কই পাইছো এই নিয়ম? এখানে যে ওয়াজ আছে দেখছো? জি ভাইয়া। ওয়াজ থাকলে কি পরের বাক্যে আর বসে? না, গতকালকে রাতে অ্যাটলিস্ট, গতকালকে রাতে বা তারও আগে 10টা থেকে 12টা বাজে, সো বন্ধ হয়ে যাওয়ার কথা, তাহলে হ্যাঁ। ও আচ্ছা। ওকে, জি ভাইয়া। আচ্ছা। তারপর জয়েন করবো হচ্ছে সাবা। সাবা এবং আশরাফুল, দুজন জয়েন করো। সাবা 19. হৃদয় suggested that his brother, হৃদয় suggested verb 2, তাহলে his brother কি হবে ভাই এখানে? verb হবে, রাইট? ওয়ার্ক জি ভাইয়া। গুড। আচ্ছা, সাবার সাথে একমত কে? এটা সাবা বলছে। হিজ ব্রাদার। জি ভাই, এখানে ওয়ার্কস হবে। ওয়ার্কস হবে, এখানে verb 2 থাকা সত্ত্বেও ওয়ার্কস হবে, আর ইউ শিওর? জি ভাইয়া। কি কারণে? এটা তো এখানে মানে দ্যাট একটা ক্লোজ, ওইটা তো একটা ক্লোজ, হুম, দুইটা ক্লোজ বোঝাচ্ছে না তো, ওই ক্লোজ আচ্ছা আচ্ছা দ্যাট এর পরে হিজ তাহলে ব্রাদার বলবে, অনলি। I said that, that আছে, I said that he goes, এটা জীবনে হয়? narration এটা জি জি না ভাইয়া। তাহলে তাহলে কি সাবার রাইট? তুমি সাবার দলে, তাই তো? সাবার দলে তো তুমি, তাই তো? জি ভাই। এইভাবেই গত 16 বছর ধরে শেখ হাসিনা তোমাদের শাসন করছে, জাস্ট লিটারেলি এইভাবে।
মানে তোমরা বুঝতে চাও না, তারপরে যা বলে তা মাইনা নাও। শেখ হাসিনা 16 বছর, সাবা তোমার যেমন দলে নিল, শেখ হাসিনা 16 বছর ধরে তোমাদের কেমনে শাসন করছে? ভাই এখানে ওয়ার্ক হবে তাহলে মনে হচ্ছে। এই মনে হইতে হইতেই তো মানে 16 বছর লাগবে। কি অ্যান্সার কে দিতে পারবে? সাবিয়া? হ্যাঁ, কি ব্যাখ্যা কি? ভাইয়া এখানে সাজেস্টেড হচ্ছে, এটা হচ্ছে সাবজাংটিভ নিয়ম অনুযায়ী, তাই এখানে হচ্ছে ওয়ার্ক হবে বেস ফর্ম। দেখো, সাবজাংটিভ নামে একটা টপিক আমরা যেটা ডিফারেন্ট রুলস ব্যবহৃত হয়, সেখানে আমরা দেখো সাজেস্টেড, কমান্ড, আর্জ, এই ধরনের হাবিজাবি যখন থাকবে, তারপর যদি একটা দ্যাট থাকে, পরেরটা ভার্বের বেস ফর্ম হবে। ভার্ব অলওয়েজ বেস ফর্ম, কোনো চেঞ্জ নাই। ওয়ার্ডস টর্ডস, কার সাথে কি, এই পাশে কোনটা, কোন টেন্স, ওই পাশে কে সাবজেক্ট, কে অবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল না ফার্স্ট পারসন প্লুরাল, হাবিজাবি কিচ্ছু না। জি ভাই বুঝতে পারছি। ভার্ব বুঝবে। ক্লিয়ার? সো জি ভাই। সাবা, তুমি কি বুঝছো? জি ভাইয়া। তাহলে হাসিনা হবাও না আর মানুষের জনগণ বানাবাও না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে এই দুটো ভুল। আচ্ছা, নাম্বার 20 নাম্বার জয়েন করবে হচ্ছে তপন। তপন আহমেদ তনয়। তপন জয়েন করো। জি ভাইয়া। Homer describes a race of men who dash from the gods. এটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও ওয়েট, it was 10 to 12 বলতেছে না কেন, ইয়ারই নেই। এটা আসছে ভোক্যাবস থেকে, এটা আসছে হচ্ছে সেন্টেন্স। এটা সেন্টেন্স পারলে সবই পারবা, আর কিছু না। ফ্রম ভার্বস টাইপের আসছে আর কি। এটা সাবজেক্ট গেল। এটা এটা হোমার দেখে লিটারেচার ভাইবো না, এটা নরমালি মানে প্ল্যাটফর্ম ভার্বস থেকে আসছে, একদম নরমাল। ফর মি লিটারেচার ধরার কোনো কারণ নেই এটা, যে হোমার দেখলে লিটারেচার দিতে হবে, বাট এরকম না, একদম নরমাল। আমি যদি বলি আরো টেন্স থেকে আসছে, তাহলে আরো স্পেসিফিক হয়। তুমি অ্যানসারটা দাও, তারপরে আমি তোমাকে বুঝাচ্ছি। হোমার ডিসক্রাইবস আ রেস অফ ম্যান, তাহলে এখানে আছে ভার্ব 1, কি হবে? হ্যাঁ, সি নাম্বারটা হবে স্যার ভাইয়া। কি হবে, ব্যাখ্যা কি? ভাইয়া আমি বলতে পারবো না ভাই, আমি ইয়া করে মানে মনে মনে নিজেই ভাবতেছি আর কি। বলো বলো। বাইরে সাউন্ড হলে, হ্যাঁ তখন বলো। মিলি জয়েন করো, শবনম মিলি। জি ভাইয়া। ব্যাখ্যা দিতে পারবা? না ভাইয়া, এটা তো পারতেছি না। সাবিয়া? ভাইয়া এলিমিনেশন প্রসেসটা আগে ইউজ করে দেখি তাহলে। হ্যাঁ হ্যাভ বলো। স্প্রাং এটা তো হচ্ছে না, কারণ ভার্বের ইয়াটা ঠিক নেই, ইউ দিয়ে হতো, তো সি নাম্বারটা কাটা যাবে মনে হয়। আচ্ছা, আর যেহেতু ভার্বের বেস ফর্ম আছে প্রথমে, তো তারপরে হচ্ছে ভার্বের টু হওয়ারও সম্ভাবনা সম্ভবত নেই, তো বি নাম্বারটা হয়তো বা কাটা যাবে। ভার্বের বেস ফর্ম থাকলে, যেমন আই সে বা হি সেজ আই ওয়াজ গোয়িং, এটা হবে না? হ্যাঁ হবে তো। এই পাশে ভার্ব 1 থাকলে তো এই পাশে দুনিয়া যে কোনো কিছু হইতে পারে, সমস্যা নাই তো, না। তাই না? হ্যাঁ হয়। তাই এটা যুক্তি না। হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে ইলামিনেশন প্রসেস। দেখেন, ডিসক্রাইবস যে কোনো, রবীন্দ্রনাথ বলেছেন, আমরা বলতে পারি না? বলেছেন বলি না, নাকি বলে গিয়েছেন বলি, কোনটা? বলেছেন। এই যে এখানে মার্ক করে রাখলাম টেন্স, যে বাংলায়ও বলি আমরা এই কথা, যে কোনো আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কি তোমার এখন এসে একটু আগে বলে দিয়ে গেল? না, বলেছেন। 1400 বছর আগে আল্লাহ কোরআন রিভিল করে দিয়েছেন, ওইটাতেই আসি আমরা। তো ঐতিহাসিক কোনো জায়গা থেকে বা কোনো গ্রন্থ থেকে বা অতীতের যে কোনো ঘটনাকে আমরা কোট আনকোট করার চেষ্টা করি বা সেইটা বলার চেষ্টা করি, তখন আমরা কি করি? ওটাকে প্রেজেন্ট টেন্সে রাখি। মনে আছে? হ্যাঁ। রবীন্দ্রনাথ বলেন বা বলেছেন। আচ্ছা, ওকে, তাহলে সেই ক্ষেত্রে এটা ভার্ব 1 হইছে বটে, বাট এটা অতীতেরই ঘটনা, সো ওর পাশে পাস্ট হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা। তাহলে এখানে স্প্র্যাং হইতে পারতো, বাট মূল ব্যাপার হচ্ছে বাক্যের অর্থটা দেখেন। স্প্রিং হচ্ছে না ফর শিওর, তাহলে দুইটা আউট।
বাক্যের অর্থ হচ্ছে হোমার এমন কিছু লোকেদের কথা বলেছেন যারা ঈশ্বরের ভেতর থেকে ইভলভ হয়েছে তাদের। স্প্রাং মানে হচ্ছে ইভলভ হওয়া, বিকশিত হওয়া। মানে ওই যে পৌরাণিক কাহিনী যে ধরো কোনো দেবতা থেকে আসছে সেই টাইপের ঘটনা আর কি, ঠিক আছে? তাহলে হ্যাঁ নিশ্চয়ই করা হয়েছে এই অর্থে ব্যবহৃত হবে, এই জন্যই মুডটা প্যাসিভ হয়ে যাবে। মেন প্লুরাল আছে, ওয়্যার স্প্রাং। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তারপর 21 বলো। 21 কে কে বলতে চাই দেখি। সাবিয়া বলতে থাকো দেখি, তারপর আর কি 21 স্পেসিফিক্যালি 21 বলতে চাও কেউ এমন আছো? সঞ্জিত আক্তার মুন্নি, মুন্নি হাত তোলো, মানে আনমিউট করো। হ্যাঁ 21 দেখা দিতে পারবা? She dash was the plants in the kitchen leaving her study. It's not need জি not স্যার। it's not to need not to পাবে। সাউন্ড হয় তোমাদের, মানে যাদের আশেপাশে বুঝতেছে সাউন্ড হচ্ছে তারা হাত তুলো না, ঠিক আছে? ভাই এখানে প্রথমটা হচ্ছে নিডস নট, এরপরে তো একটা টু লাগবে যেহেতু ওয়াশ আছে তারপরে ভার্ব। আর দুইটা ফাইনাইট ভার্ব তো একসাথে পুষবে না, এটা যেহেতু এটা হচ্ছে সিম্পল একটা সেন্টেন্স। তো এ নাম্বারটা হচ্ছে না, বি নাম্বারটাও হচ্ছে না কারণ ওই টু নাই। তারপরে হচ্ছে নিডস নট টু আর নিড নট টু। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য কি নিডস নট টু হবে? নিডকে কি হিসাবে নিচ্ছ সেটা বলো। নিডের কয় ধরনের ব্যবহার করছো এখন পর্যন্ত একাডেমিকে? হ্যাঁ কয় ধরনের ব্যবহার করছো? এটা মডেলও হইতে পারে, মেইন ভার্ব হইতে পারে, মেইন ভার্বও হতে পারে। মডেল ভার্ব অথবা মেইন ভার্ব দুটাই হইতে পারে। যদি মেইন ভার্ব হয় খেয়াল রাখতে হবে, তাহলে বাক্য কেমন হয়? গ্রহণ করো তো দেখি। নুসরাত, আচ্ছা মমিতা হাত তোলো। জি ভাইয়া। হ্যাঁ ব্যাখ্যা দিতে পারবা? ভাইয়া এখানে এটা নিড নট হবে, এখানে এটা মডেল ভার্ব হিসেবে কাজ করছে। নিডস নট টু না কেন? যদি আমি বলি যে এটাও তো ঠিক আছে, শি আছে, তারপরে ভার্বের এস বাই এস আছে, নট আছে, টু আছে, সমস্যা কি? আর টু দিলে তো হয়ে যাচ্ছে। আমি যদি মেইন ভার্ব রেখে কাজ করি এটাকে, তাহলে তো টু দিলে হয়ে যায়। তো ওটা মানছে যে এটা নিড নট হবে, কিন্তু তুমি কি এ বলছো না বি বলছো? নিডস নট আমি বলছো? বি নাম্বার বলছি। হ্যাঁ, তাহলে মডেল হইলে তার সাথে কোনো এস বাই এস বসবে না, এই জন্য হচ্ছে এটা বাদ, তাই তো? আর যদি বসতে হয় তাহলে দিতে হবে, যে কারণে এটা রাইট হইতে পারে, এটা না। সাবিয়া বুঝছো? জি ভাইয়া। মেইন ভার্ব হইলেও এটা রাইট না, কারণ মেইন ভার্ব হলে এটার সাথে একটা টু থাকবে, নিড টু গো, আই নিড টু গো, ওই দিক থেকে হি নিডস টু গো। আচ্ছা, আর যদি নিড নট বসে মডেল হিসাবে, তাইলে আর এটাতে বসবে না, নট টু ও বসবে না, তাহলে এটাও বাদ, থাকে দুইটা। নুসরাত বলো যে সি না কেন? আহ মানে আমরা যদি কোনো বাক্যকে না বোধক করতে চাই, এখানে তো এটা না বোধক কি, মানে আমি একটু ভালো করে বোঝাতে পারবো না ভাইয়া এটা। বোঝাইতে না পারলে বুঝো নাই, মনে রাখবা কোনো জিনিস। আচ্ছা ঠিক তুমি আছে। একটা জিনিস তখনই বুঝলা যখন তুমি কাউকে বুঝাইতে পারলা, বুঝছো? জি জি। মানে একটা স্টুডেন্ট তখনই ভালো স্টুডেন্ট যখন সে ভালো টিচার। আমি এখন মোটামুটি ভালো স্টুডেন্ট হইতে পারি যদি তোমাদের আমি বুঝাইতে পারি আর কি, বুঝছো? তার আগে আমি ভালো স্টুডেন্ট ছিলাম না। আচ্ছা, ইয়া কি বলে মমিতা, আছে ব্যাখ্যা আছে? জি ভাইয়া শুনছি। নিড নট তো আমিও ভাবছিলাম, বাট এখন ব্যাখ্যা তো দিতে পারছি না, তার মানে আমি বুঝি নাই। দীপ স্বীকার সাহা, করতেছি আগে। দীপ সাহা। ভাইয়া এটা মরাল নিডটা মরালস হিসেবে বসছে, ওই জন্য ভাইয়া নিড নট ওয়াশ, মানে আপনার হলো মরালসে পরে তো ভার্বের বেস ফর্ম হয়। এই প্রশ্নই তিনজন বলছে, সি নাম্বারটা না কেন আমার সেটা বুঝাও। ভাইয়া নিডস হবে না, এস নিড যদি নিড যদি মেইন ভার্ব হয়, মেইন ভার্বের পরে তো নট বসে না। ম্যানুয়ালের উপরে জীবনে নট বসে না? মেবি না। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো, মানে আমি জাস্ট ওরে, তোমার কথাটাই ঠিক, কিন্তু তুমি ঝাড়ি খাওয়ার পরে অ্যান্সারটা দিতে পারবে না, বা পরের অংশটা আমরা বুঝাইতে পারবো না যে এই বাক্য নেগেটিভ কেমনে করবো। খেয়াল করো, ওই যে আমি যে কথাটা বলছি যে আই নিড টু গো, ধরো আমি যদি এই কথাটা বলি যে আই নিড টু
গো, তাহলে এইটার নেগেটিভ কি? আই নিড নট টু গো। না, I don't need to go. এক্স্যাক্টলি, এইটার আগে একটা অক্সিলারি আছে, সেটা বসবে। সেটা কি? আই ডোন্ট Need to go. নিড টু গো। ক্লিয়ার সাবিহা? জি ভাইয়া। শুরু হয়েছিল যেটা দিয়ে, তাহলে নিডস নট না, এটা যদি হইতো শি ডাজন্ট, এই লাইনটা এই যে এখানে ধরো ভালো মতো মিলে আর কি, যদি এখানে এটা থাকতো শি ডাজন্ট নিড টু গো, নিড টু ওয়াশ, তাইলে এটা হচ্ছে পারফেক্টলি ডি নাম্বারটা হচ্ছে নেগেটিভে রাইট থাকবে। বাট ভার্ব হয়ে এটা নেগেটিভ হয় না, সো একমাত্র মডেল হিসাবে এটা আছে বি নাম্বারটা। আমি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া বুঝছি, এবার ক্লিয়ার। ডি নাম্বারটা কি বললেন? ডি নাম্বারটা কি বললেন, আরেকবার একটু বলবেন? মানে ধরো ডি নাম এই যে এটা আই ডোন্ট নিড টু গো, তাহলে শি ডাজন্ট নিড টু ওয়াশ, তাহলে তো ভার্ব হইতো এটা, বুঝছো? জি ভাইয়া, মানে এটা তো নেগেটিভ করা যাচ্ছে। জি ভাইয়া। তো যদি এটা ডাজন্ট থাকতো তাইলে এটা রাইট হইতো, কিন্তু কোনোভাবেই নিডস দিয়ে হবে না। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। জি এবার ক্লিয়ার। ঠিক আছে, এবার ব্যাখ্যা দিতে পারবেন তো নুসরাত? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর নাম্বার 22, ইফ কল্পনা চাওলা হ্যাড নট, এটা নুসরাত অ্যান্সার করবা। দেখি হ্যাভ হবে। হ্যাভ হবে। হ্যাঁ। আচ্ছা, ইয়ার পক্ষে কে কে? হ্যাড হবে এটা। কোনটা? কেন? হ্যাভ। কন্ডিশনারের নিয়ম অনুযায়ী ভাইয়া। কি নিয়ম? যদি প্রথম অংশে পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরের অংশে যেহেতু আছে উড হ্যাভ, কুড হ্যাভ, তারপর যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে শেষ সূত্রে তাহলে প্রথম অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হচ্ছে হ্যাড নট হ্যাড সেই নিয়ম গঠন আছে। অনুযায়ী। হ্যাঁ, ইফ ইউ কাম, এই পাশে কি? আই উইল গো, রাইট? হ্যাঁ, এগুলো মিলি সেকেন্ডের মধ্যে মাথায় একবার করে রিচার্জ করে নেবেন। ইফ ইউ ক্যান, আই, এই উইল এর শুধু পাস্ট হবে, উড হবে আই উড গো। আই উড গো। আর যদি এই পাশে হয় ইফ ইউ হ্যাড কাম, তাহলে এই পাশে কি হওয়ার কথা? আই, এই উড এর পর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হ্যাভ, হ্যাঁ গন। আই উড হ্যাভ গান। হ্যাঁ, তাহলে এখানে উড হ্যাভ গনটা আছে, হুম, তাহলে এখানে লাগবে হচ্ছে হ্যাড কাম। তাহলে হ্যাড আছে, পরে আরেকটা ভার্ব থ্রি লাগবে। নিচে জি কোনটা ভাইয়া। ভার্ব থ্রি? হ্যাভ ওভার থ্রি, হ্যাড। আচ্ছা, এখানে টু হ্যাভ না, এটা ডি। হ্যাভ তো না। হ্যাভ তো ভার্ব থ্রি না, তাহলে হ্যাড। কিন্তু হ্যাঁ, এটা কেমন কথা যে একটা বাক্যের মধ্যে হ্যাড হ্যাড দুইবার? কেমন দেখা যায় এটা? প্রথম হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর দ্বিতীয় হ্যাডটা হচ্ছে হ্যাভ এর ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলা মূলত হচ্ছে হুম, আমরা পড়ছিলাম এর আগেও, যে কি কি জানো, কয়েকটা ভার্ব পড়ছিলাম। গেট, তারপরে হচ্ছে নো, ইট, ড্রিঙ্ক, মনে আছে সাবিয়া? জি ভাইয়া। হ্যাভ নিজে, এই এই এরকম কয়েকটা আর কি। এগুলো যদি থাকে, এইগুলোর পরিবর্তে আমরা হচ্ছে হ্যাভ ব্যবহার করি। ঠিক আছে, আই হ্যাভ টেকেন মাই টেক হোম। এইখানে ইফ কল্পনা চাওলা হ্যাড নট, ধরো যে কোনো একটা গট অ্যারডেন্ট ডিজায়ার হইতে পারতো, তার পরিবর্তে আমরা হ্যাভ ব্যবহার করছি, আর হ্যাভের কারণে হ্যাড হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে এটা কোত্থেকে ধরবেন? ওয়েট, এটা হচ্ছে পার্সিভ স্পিচ, আর এটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। যেহেতু কন্ডিশনাল, সো এটা রাইট ফর্ম ভার্বস থেকে আসছে। ঠিক আছে, কন্ডিশনাল আমরা রাইট ফর্ম ভার্বস এ করব, আলাদা করে কন্ডিশনালও করব, বাট মূল জায়গাটা আসলে ওইটাই। নাম্বার 23 তে মনে হয় পরপর কয়েকটা প্রিপোজিশন থাকবে সম্ভবত, দেখি। হ্যাঁ বলেন। হুম, ট্রান্স আউট হবে। ট্রান্স আউট হবে, আচ্ছা। আর কমেন্ট ফেসবুকের কমেন্টের কি অবস্থা? ভুলে গেছি যে ফেসবুকে লোকেন আছে। হুম, 22 এ দিছেন। আচ্ছা, মেহজাবিন 22 এ দিছেন। আচ্ছা ঠিক আছে, সামিয়া বিনতে হাবিব এ দিছেন, হামিদ সরকার এ দিছেন। ঠিক আছে, 20 রাফি হ্যাড। ঠিক আছে, ইয়াতে আসেন, এইটাতে আসেন। 23 কি হবে?
ইয়া বলছে মানে আমাদের কে বলছে, মমিতা বলছে, নুসরাত বলছে এটা? আমি বলছি ভাই মমিতা, ট্রান্স আউট আউট। আচ্ছা মানে উৎপাদন করছে ফ্যাক্টরিটি একদিনে হচ্ছে 50 টন ফার্টিলাইজার বা সার উৎপাদন করছে, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ট্রান্স আউট বসে আর কি, ট্রান্স আউট উৎপাদন করা। আর কেউ কোনো ব্যাখ্যা? হ্যাঁ ভাইয়া, টার্নস আউট এটা তো উৎপাদন করা এই অর্থেই তো ব্যবহার হচ্ছে, ও যেটা বললো সেটাই। ধরো তুমি একটা বিজনেস করতেছো, সাপোজ হুম যেখানে তোমার বাৎসরিক আয় হচ্ছে 1 কোটি টাকা ধরে নাও, এটাকে আমরা জি কি বছর শেষে কি আসলো তোমার, এটা টার্ন আউট। বিজনেস টার্মটা চেনো কিনা, ইকোনমিক্স তো কোর্স অনেকেই, হ্যাঁ কি ব্যবহার করি আমরা? ইয়ারলি টার্ন, টার্ন আছে পেটে আসে মুখে আসে না। বাট বেটা একটা ভালো, এটা যদি মনে আসে। আশরাফুল বলতে পারবা? আশরাফুল বলতে পারবা? রনি বলতে পারবা? জি ভাইয়া, কি টার্ন ওভার হবে তো এটা। টার্ন ওভার পরে হবে, আগে যেটা প্রশ্ন করছি যে বাৎসরিক যে মানে ওই যে আয়ের হিসাবটা যেটা আমরা বলি, যে প্রফিট যেটা আসলো সেটা আমরা কি বলি, টার্ন ওভার বলি, ঠিক আছে? বছর শেষে টার্ন ওভার এইটা, ওইটাও একই ধরনের। এখন এই দিকে লাইনে তাকাও যে ওভার না আউট কোনটা। The factory turns out 50 tons fertilizer a day. দিন শেষে এইটার ফার্টিলাইজার আসে কতটুকু? 50 টন। 50 টন। সেটা টার্ন ওভার ফর মি, আমার কাছে এটা টার্ন ওভার ব্যাখ্যা, ঠিক আছে? কারণ টার্ন আউট হচ্ছে আমার কাছে এটা ওভার বেশি মনে হচ্ছে, ঠিকঠাক। টার্ন ওভার হচ্ছে দিন শেষে টার্ন ওভার 50 টনস, এইভাবে আমি দেখতেছি এটাকে, বুঝছো? বুঝছো? আউট জি ভাইয়া। একেবারেই স্যার নেওয়া যাবে না ভাইয়া। না না, আমি বলতেছি না, আমার কাছে এটা সো যুক্তিযুক্ত মনে হয়েছে আমার কাছে এটা। এবং উচ্চ শেষে আমি এইটাই সমাধান দিয়েছিলাম, মার্কস এটাতেই আসছে, বুঝছো? আচ্ছা যেহেতু পরীক্ষা শেষ তাই এখন তো মোটামুটি নাম্বার ক্যালকুলেট করা যায়। তো যাদের হুম টার্ন হুম ছিল ওইটার নাম্বার ঠিকঠাক আসছে। 24 এটা হচ্ছে, আচ্ছা এই কাজটি করতে গিয়ে প্রিপোজিশন মানেই হচ্ছে পারসন স্পেস। পারসন অনেকগুলো প্রশ্ন আসে, ওদের 3টা মনে প্রিপোজিশনই থাকে, সো ওই দিক থেকে অনেকগুলো পাবেন। এইটা খেয়াল করেন বাক্যগুলো। Entering the room, the light was off. While walking in the garden, her leg was broken. The boy received a crest with golden ribbons for his achievement. Having crossed the street, a car almost struck us. কোনোটাতেই গ্রামাটিক্যাল কোনো ভুল নাই, কোনো বাক্যে গ্রামাটিক্যাল কোনো ভুল নাই। ভুল আছে কিসে, সেটা হচ্ছে প্যারালাল হয় না এই জিনিসটা। হ্যাঁ এটা কি বলে, প্যারালালিজম, রাইট? তো জি প্যারালালিজম ভাইয়া। আমাদের পড়ানো হবে, সেইখানে হচ্ছে বাক্যের কনসিকুয়েন্সেস ধরা। মানে ধরো আমি তোমারে বললাম যে ঘরে প্রথম বাক্যটাই ধরে ধরো, এন্টারিং দ্য রুম লাইট ওয়াজ অন, ঘরে ঢুকা লাইট বন্ধ, হলো কিছু? না, অর্থগতভাবে মিলে নেই। হয় নাই, হচ্ছে না এটা ভাই। মিললো না, লাইট কি নিজে নিজে বন্ধ হয়ে গেল? সেটাই তো, ঘরে হ্যাঁ। ঢুকে লাইট বন্ধ হয়ে গেল, তাও তো হলো না। না আমি লাইট বন্ধ করলাম, তাহলে এই বাক্য আর কথা ছিল এন্টারিং দ্য রুম, হি সুইচড অফ দ্য লাইট। সাবজেক্ট আগে আসার কথা, কারণ লাইট ঢুকছে কে? ব্যক্তিগত ব্যক্তি কেউ। লাইট তো একজন, ঢুকে নাই, না লাইট তো ঘরে ঢুকে নাই, তাহলে এন্টারিং দ্য রুম যখন দিবা তাহলে সাবজেক্ট কে লাগবে? While walking in the garden, her leg was broken. তাহলে এটা তো হচ্ছে না ভাই। হাঁটতেছিল সে, তার নিজের পা ভেঙে ফেলছে এরকম হবে না, যে ব্যথা পাইছে বা যেমনি হোক, কি ব্রোক হার লেগ, রাইট? হ্যাঁ আচ্ছা, তারপর হ্যাভিং ক্রস দ্য স্ট্রিট, মানে ধরে এটা একটা রাস্তা, রাস্তাটা ক্রস করার সময় আমি মাঝখানে দাঁড়ায় ছিলাম আর এই দিক থেকে একটা গাড়ি যে আমার ধাক্কা দিচ্ছে, এরকম কিছু বুঝাইছে? বুঝাইতে পারিনি। বাক্যে বলছে যে রাস্তাটা ক্রস করার সময় গাড়ি ধাক্কা দিছে, মানে গাড়ি কি নিজে ক্রস করে আমার ধাক্কা দিছে নাকি আমি না, আমি ক্রস করার সময় ধাক্কা খাইছি? আমি ক্রস করার সময় ধাক্কা আমার খেয়েছি। কাছে কথা, having crossed the street, I was almost struck by a car. passive হয়ে যাবে, ওকে? হুম জি ভাইয়া। তাইলে এটাও ভুল। একমাত্র the boy received a crest, crest কে modify করছে with golden ribbon for his achievement, সব ঠিকঠাক আছে, সিনেমাটা হচ্ছে রাইট আনসার, ওকে? ভাইয়া, হ্যাঁ, এটা কি প্যারাফর্ম না ড্যাংলিং মডিফায়ার থেকে? আমার কাছে প্যারালালিজম, ঠিক আছে? মানে ঠিকঠাক আছে কিনা কারণ টাইপের, ওকে? জি ভাইয়া। নাম্বার 25 vocabs ধরতে পারো
বাট এইটা হলো হচ্ছে তোমাদের ফরেন ফ্রেজ, মানে তোমাদের 1 নাম্বার ক্লাস এটা হবে যেটা দিয়ে, বুঝছো? জি ভাইয়া। বেস্ট ওয়ার্ক হবে এটা মনে হয়। অনুযায়ী সেটা হচ্ছে ফরেন ফ্রেজ। ম্যাগনাম অপাস শব্দের অর্থ কি? শ্রেষ্ঠ কাজ ভাই শ্রেষ্ঠ রচনা। বা শ্রেষ্ঠ রচনা বা কাজ এরকম সৃষ্টিকর্ম আর কি। আচ্ছা, উদাহরণ হচ্ছে আমি তোমাদের কথা বেশি শুনতেছি না, হ্যাঁ, ল্যাটিন ওয়ার্ড থেকে আসে এটা ম্যাগনাম অপাস, শ্রেষ্ঠ কাজ, তাই বেস্ট ওয়ার্ড, লাস্ট ওয়ার্ড, জি না বেস্ট ভাইয়া, ওয়ার্ক। লাস্ট মিনিং বলতে কিছু না, মনে হচ্ছে যে হয় না, বেস্ট ওয়ার্ক হবে এটা। এটা প্রিন্স আর লংগেস্ট করো না, বেস্ট ওয়ার্ড। এগুলা অনেকগুলা দেওয়া হবে। ও তোমরা তো সুখবর তোমাদের, সেটা হচ্ছে যে ইংরেজি ডাইজেস্ট অলরেডি আমার হাতে এই বছর, ঠিক আছে? এবং এই যে সেই বিখ্যাত আমরা যে উৎসর্গটা দিছি এই বছর, যারা 24-এর বিপ্লবে, এই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছেন তাদের জন্য, আহ, একদম শুরুতেই, ভাই, শোনা যাচ্ছে না কিছু? হ্যাঁ বুঝি নাই, কিছু জিজ্ঞেস করছো? সাউন্ড কম হচ্ছে। আচ্ছা, আজানটা শেষ হোক। জি ভাই, শোনা যায় না কথা মাঝে মধ্যে। এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া জি। শোনা যায়, ও হ্যাঁ হ্যাঁ শোনা যায়। আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে তোমাদের ডাইজেস্ট আমার হাতে ইংরেজির, ওকে, চলে আসছে আলহামদুলিল্লাহ। আমরা উৎসর্গ করছি এবার আমাদের বাংলা ইংরেজি ডাইজেস্ট, সাধারণ ইংরেজি সবগুলোই, সেটা হচ্ছে আমাদের 24-এর বিপ্লবে যারা শহীদ তাদেরকে উৎসর্গ করা আমাদের এই কাজটা। গত বছর আমরা, মানে আমরা উৎসর্গ করতে বিশ্বাসী না, কিন্তু এইটুকু কাজ আমাদের মনে হয়েছে যে আমাদের জায়গা থেকে আমরা এই বিপ্লবকে স্মরণ রাখতে পারি, এই বিপ্লবে যারা শহীদ তাদেরকে স্মরণ রাখার জন্য, বা যাদের তাদের প্রতি শ্রদ্ধাটা রাখার জন্য, বা যেই কাজ তারা করে দিয়ে গেছে সেই কাজের জন্য তাদের সামান্য এইটুকু আমরা করতে পারি। আচ্ছা, শুরুতেই এই বছর ডাইজেস্টে যা যা থাকতেছে তোমাদের, সেটা হচ্ছে এই বিগত বছরের প্রশ্নের একটা প্যাটার্ন থাকবে যে কি কি আসছে না আসছে, তারপরে টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, যেটা আমি তোমাদেরকে অলরেডি বিভিন্ন কলেজে যেও বলছি, দেখাইছি আমার ফোনে, মনে আছে কিনা? বগুড়াতে যখন গেছি, রাজশাহীতে যখন গেছি, মিল্লাতে যখন গেছি, আমি তোমাদেরকে দেখাইছিলাম যে মানে শুধু টেক্সট বই থেকে ওভারঅল ইউনিট 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত টোটাল 90টা কোশ্চেন গত বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে টেক্সট বই থেকে। তারপর আমরা যাবো গ্রামারের ভিতরে, কোন গ্রামারের কোন টপিক থেকে তোমাদের কি কি কোশ্চেন আসছে, মিনিং বেসড, হাবি জাবি যা আছে সব, দেন একদম তোমাদের লেকচার ধরে ধরে আমরা শুরুই করতেছি এই বছর, সেটা হচ্ছে আমাদেরকে দেখাই শুরু কি দিয়ে হবে। এই যে দেখো গ্রামার, দেখছো? দেখা যাচ্ছে জি জি ভাইয়া। ভাইয়া দেখা যায়। গ্রামারটা এবার বোধহয় আর দেখবা না, গ্রামারটা শুরুই হচ্ছে, হালকা কি দেখা যায় নাকি দেখা যায় না, কি লেখা আছে করা যায়? বোঝা না, যায় না। লেখা বোঝা যায় না। আমি আমার পিসিতে দেখালে বোধহয় ভালো করতাম। এটা হচ্ছে ফরেন ফ্রেজ, একদম উপরে লেখা আছে এখানে ফরেন ফ্রেজ, ঠিক আছে? শুরুটা, শুরুর টপিকটা হচ্ছে গ্রামারের, শুরুর টপিকটা হচ্ছে ফরেন ফ্রেজ। তোমাদের কোর্স আউটলাইন একটু পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। সো এই ফরেন ফ্রেজ দিয়ে তোমাদের শুরু হবে, প্রচুর পরিমাণে ফরেন ফ্রেজ আমরা দিছি, ঠিক আছে? যে যখন যেটা তোমাদের লাগতে পারে আসার মতো আমরা মনে করতেছি, সব মিলে প্রায় 100 150 200টা, এক্স্যাক্টলি 200টা এই পর্যন্ত, ঠিক আছে? 200টা তোমাদেরকে দেওয়া হয়েছে। আশা করি যে এই এই জিনিসগুলো প্র্যাকটিস করতে 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 করতে, আর ক্লাসে তো তোমাদেরকে পড়ানোই হবে, তারপরে প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ দেখবা যে ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো এই ফরেন ফ্রেজ গুলো দিয়ে আমরা শুরু করবো, প্রথম ক্লাসটা আমাদের শুরু হবে। নাম্বার 26, which of the following is uncountable noun? Furniture, money, news, headache. হেডেক, Uncountable. হেডেক কাউন্টেবল নাউন। আমাদের ক্লাসে চার্ট দেবো আমরা, একটা চার্ট নাউনের ক্লাসে, যে কোনো বইও পাবা, ওটা যে আমরাই দিচ্ছি, আমরাই এটার মানে উদ্ভাবক, ব্যাপারটা তা না। ওইখানে কিছু সব মিলে বোধহয় 27টা না 28টা ওয়ার্ড আছে, বুঝছো? প্রতি বছরই দেই। ওই কয়টা মুখস্থ করলেই, মুখস্থ মানে হচ্ছে মনে প্র্যাকটিস করতে করতে মনে পড়ে যাবে। ফার্নিচার, মানি, নিউজ তিনটাই আছে এখানে, সো ওগুলো সব আনকাউন্টেবল, ঠিক আছে? এই চার্টটা, তো তিনটা যদি বাদ দেয় একটা থাকে, ধরো বুঝি নাই, ব্যাখ্যা জানি নাই, পড়ি নাই কোনো কালে, তাও তো পারলা এটা, যদি ওই চার্টটা শুধু করে রাখো, পারবো না? জি জি ভাইয়া। ভাই। হ্যাঁ এগুলো হচ্ছে ওই যে স্টিকি করে রাখবা। আমাদের ফার্মিতে একজন স্টুডেন্ট, ওর দেখছো কিনা যে আমরা পেজে একটা ভিডিও দিচ্ছি, পড়ে কি পড়তে হয় কিভাবে, নর্মাল, একদমই নর্মাল পড়াশোনার জন্য কি কি করতে হয়
হেলিকপ্টার ভাড়া করে নিয়ে কোনো নির্জন দ্বীপে যেয়ে পড়তে হয় না, হয়? ওর বাসায় ওর রুমে বসে ও পড়তেছে একটা টেবিলে, মানে এমন না যে ভাইয়া ওনার তো একটা রুম আছে আমার তো একটা রুম নাই, রুমও দরকার নাই, তোমার একটা টেবিল দরকার যে এখানে বসে তুমি শুধু পড়তে পারো, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তারপরে আসেন নাম্বার 27, এটা আসলে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 27, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অ্যালামনা? এটাও নাম থেকে আসছে, পার্টস অফ স্পিচ। অ্যালামনা, এই সেম কাজ তোমাদেরকে আরো একটা শীট দেওয়া হবে, বিশাল মানে শীট, মানে ওই চার্টটা আর একটু বড়, ওইখানেও বোধহয় গুণে গুণে 30-35টা থাকবে। ওইখানে দেখবা যে কোনটা প্লুরাল, মানে একটু উইয়ার্ড টাইপের প্লুরাল হয় কোনটা, ওই জিনিসগুলা। ওকে, বি আনসার হবে এটার। হ্যাঁ, তাহলে অ্যালামনা হচ্ছে অ্যালামনি, অ্যালামনি থেকে অ্যালামনাস বা অ্যালামনাস না, ঠিক আছে? তোমাদের কি এই যে কলেজে অ্যালামনি প্রোগ্রাম থাকে না, জি ভাই। বিশ্ববিদ্যালয়ে গেলে তো ওগুলো আরো অ্যাক্টিভ পাবা, ওই টাইপের। আচ্ছা, নাম্বার 28, recourse dash earn is not the best solution to hostile individual countries. আচ্ছা, কি হবে? Of, for, to, in। আচ্ছা, ফেসবুকে আকে বলছে 727B। আচ্ছা, এই দেখুন 17 আছো তুমি এখনো ভাইয়া, কি কথা? হ্যাঁ, বলো কেউ একজন, কি হতে পারে? দুইটা না, আমি এই জন্য তো অফ ব্যবহার করতে চাচ্ছি। দুটো ব্যবহার করলে অফ কি হয়? সঠিকটা বুঝতে পারতেছি না, তবে অফ হবে এরকম লাগতেছে। অর্থ মানে কেমন হবে? রিকোর্স অফ আর্মস যদি এভাবে যায়, ইজ নট দ্য বেস্ট, এটা বইও ছিল, এক্স্যাক্টলি আমার ইয়াটা মনে পড়তেছে না। রিকোর্স অফ আর্ম ইজ নট দ্য বেস্ট সলিউশন বিটুইন টু কান্ট্রিজ, মানে এই অস্ত্র নিয়ে ঝঞ্ঝনা নিয়ে এসব হুমকি টুমকি বা যুদ্ধের নেওয়া প্রস্তুতি নেওয়াটা কোনো ইয়ার জন্য ভালো না, তো এটা অফই বসবে, টু না, রিকোর্স অফ। ওকে, বইতে ছিল, এক্স্যাক্টলি আমার মনে নেই। আচ্ছা, এইটা তো ইউনিট থেকে পাইছেন, ইউনিট 12 এ আছে, হ্যাঁ, 12 থেকে চলে আসছে। এডুকেশন engages us dash knowledge and skill, কি উইথ with knowledge উইথ and হবে। skill। শেষ, আর কোনো খেলা নাই। সেন্ট্রাল, এটা নিয়ে দেখলাম যে কয়েকজনের ঝামেলা হইতে পারে, দেখি আপনাদের কি অবস্থা। সেন্ট্রাল ড্যাশ সেন্ট্রাল টু মানে কি, কি অর্থ দিচ্ছেন? যে সোশ্যাল রিজেকশন, সোশ্যাল হায়ারার্কি রিজেকশন, নজরুলের যে রেভিলিয়নের যে মূল জায়গাটা, চিন্তার জায়গাটা, বা এইরকম অর্থ দেয়, রাইট? হ্যাঁ, সেন্ট্রাল টু। হায়ারার্কি কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ হায়ারার্কি? এটা বুঝেন সবাই? এটা তো জানি ভাইয়া, জানতাম হচ্ছে পদক্রম আর কি, আমরা জানতাম আর কি, জেনারেলি যেটা জানি, বাট যেমন বাক্যে তো এটা মানে পদক্রম হিসেবে ইউজ হয় নাই। কবে কবে? হায়ারার্কি নাম্বারস এগুলো পড়লাম না, মানে জানতাম তো তাই, তাই না? ঠিক আছে, তো এখানে এখানে কি অর্থ ব্যবহৃত হয়েছে? এখানে তো একই অর্থে ব্যবহৃত হয়েছে। সোশ্যাল হায়ারার্কি মানে কি? সোসাইটিতে ধরো শেখ হাসিনার বলা, ওই যে একটা অথর্ব, মানে ওর মতো গাধা পৃথিবীতে খুব কম আছে, ও চিন্তা করে কি লাইফ পাইছে বিকজ ও শেখ হাসিনার বলা বলে, ঠিক আছে? কিন্তু আমাদের মানে নর্মাল মানুষের লাইফ কি ওই লাইফ? আমাদের সোশ্যাল হায়ারার্কি কি সেই? এই যে জি হায়ারার্কিটা সোসাইটিতে তৈরি হয়েছে যে অমুকের অমুক বলে পাচ্ছে আর অন্য কেউ পাচ্ছে না, তো ওই দাম্পিতের মধ্যে খাতরা ছেলে কি পরিমাণ টাকা পয়সা কামায়, বিকজ ওর বাপের অনেক টাকা আছে, ও তোমাদের বুঝায় যে পৃথিবীর লাইফ কেমনে চলে, লাইফে কেমনে স্ট্রাগল করতে হয়। চিন্তা করতে পারো মানে তুমি কতটা লাইফলেস, যে ওর ভিডিও আমাদের দেখতাম মাঝে মাঝে, ঠিক আছে? এইটা হচ্ছে সোশ্যাল হায়ারার্কি। এইটার বিরুদ্ধে উনি অলওয়েজ রেবেলিয়াস ছিলেন, যে মসজিদ কি শুধু ইমাম সাহেবের, যে উনি ওনার মতো করে যা খুশি তা বলবে, মন্দির কি শুধু পুরোহিতের, যে মুসলমান সে নামাজ পড়তে যায় না, নর্মাল মুসলমান যে সাধারণ হিন্দু সে কি মন্দিরে পূজা করতে যায় না। এইগুলোই নজরুলের কবিতাতে দেখবা, যে পলিটিক্যালি হোক, সোসাইটিতে হোক, যে কোনো জায়গায় সোশ্যাল হায়ারার্কি বা পলিটিক্যাল হায়ারার্কি জায়গায় সেগুলো। মানে ভাইয়া ওই যে সামাজিক যে শ্রেণী ভেদটা, হ্যাঁ সেটা বুঝাইছে। হ্যাঁ। আসো, পাকিস্তানের রুলার্স ইউনিট থেকে আসছে, যেখানে পাকিস্তান বাবা, যেখানে বঙ্গবন্ধু বাবা, ওইটাই হচ্ছে আমাদের ইউনিট 1 থেকে আসছে। পাকিস্তানের রুলার্স পাকিস্তানের রুলার্স ইউজড, একটা ডি হবে ভাই, এখানে একটা ডি হবে, ইউজড weapons dash us instead of defending us from exile। তবু বই থেকে লাইন তুলে দিছে, বাট ইয়া দিছে হচ্ছে ইয়ার পরে, ইউজড এর পরে ডি হবে। গুড। আচ্ছা, আসছে পার্টস অফ স্পিচ থেকে। আসো, ডি হলে কি হয়? ইউজড এর পরে যখন ডি হবে তখন তারপর কি দিতে হবে এখানে? উইথ, অন না টুয়ার্ডস না ফর? বলো।
টুয়ার্ডস ব্যবহৃত হবে। হ্যাঁ, কারণ কি? কারণ ইউজের পরে একটা ডি আছে, তাই না? আমাদের উপর ব্যবহার করছে এই জন্য। আচ্ছা, আর আর কেউ মানে অন কেন হবে না? জানি না। তুমি অন বলে বলো যে অন হবে কিনা। ও বলছে টুয়ার্ডস হবে। কথার কিছুর মতো মনে নিচ্ছে। উপর বোঝায়। আর টুয়ার্ডসটা তো আমাদের দিকে মানে বন্দুক তাক করলে আমরা বলি না টুয়ার্ডস, অন তো বলি বই না ওই আছে? সময়। আমার বই খোলা আছে? সামনে জি বই আছে, খোলা নাই আর কি। ইউনিট ওয়ানে যাও, ইউনিট ওয়ানে যাও। ইউনিট ওয়ান জি না? ভাইয়া। ইউনিট ওয়ানে পেজ নাম্বার 3 তে যাও, যা ফোর্থ প্যারায় ঢুকো। আছে? এটা তুমি আমারই মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে তোমাদের পড়াশোনা। গেছো ফোর্থ প্যারায়? জি ভাইয়া। কি লেখা আছে পড়ো, পুরো করে পড়ো। What have we got in return? Those who bought arms with our money to defend us from external enemies are now using those arms on the poor, the wretched, the downtrodden. হ্যাঁ on the poor, wretched and downtrodden people, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ কি বলছে তাহলে? টুয়ার্ডস বলছে? ওই দেখি ছিল কে? ভাইয়া উল্টাপাল্টা লেখা আমার কে দিচ্ছিল এতক্ষণ ধরে? রানী, জি ভাইয়া। ঠিক আছে? বুঝছো এবার? জি ভাইয়া, টুয়ার্ডস কি ক্ষেত্রে ভুল হবে? হ্যাঁ, বইয়ে অন দেয়া আছে, মানে বই হচ্ছে বাইবেল। বইয়ের মধ্যে দেখবে অ্যানিমিয়া বানান ভুল দেয়া আছে, কিন্তু তুমি ঠিকটা দিও তো পারলে। ডিকশনারি বানানটা দিও তো অ্যানিমিয়া রাইট দেয় কিনা তোমারে। দিবে? জি না ভাইয়া। বই হচ্ছে সবচেয়ে বড় বস এখানে। hemorrhage related to, এটা হেলথ ইউনিট 4 অ্যাডোলেসেন্স থেকে আসছে, শিল্পী গল্প সম্ভবত ভুলে গেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আচ্ছা, এপিকালচার কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ এপিকালচার? দেখি এগুলো আসবে আপনাদের। মৌমাছি চাষ। এপিকালচার তো জানতাম হচ্ছে মৌমাছির এই যে চাক চাষবিদ্যা। ফিশারিজ, মৎস্য বিষয়ক, মৎস্য এভিয়ারি, পাখির সাথে সম্পর্ক। পাখির খাঁচা বা পাখির সাথে সম্পর্কিত এমন কিছু আর কি। এগুলো এখন উড্ডয়ন বিষয়, বিমান বিষয় পড়াশোনাতেও এক জিনিস ব্যবহৃত হয়, কারণ যেহেতু এটা পাখির মতোই যায়। তো একমাত্র হেলথ ইস্যুতে হচ্ছে আমার শব্দটা ব্যবহৃত হয় রক্ত শূন্যতা, তাই না? অর্থ না, ব্রেন হ্যামারেজ ওই যে আছে, তাই না? সেটাই তো জেনারেলি। হ্যাঁ, বইয়ে কি ব্রেন হ্যামারেজ লেখা আছে? বইয়ে ব্রেন হ্যামারেজ কিনা জানি না, বাট জেনারেলি তো ব্রেন হ্যামারেজই শুনে আসছে বেশি। না, বইয়ে ওই অর্থে ব্যবহৃত হয়নি, বইগুলো দেখো। আচ্ছা, আসো। Which of the following words means to emit a faint or intermittent light? আচ্ছা, এইটা আসছে হচ্ছে আপনাদের টেক্সট থেকে, একটু কষ্ট করে টেক্সটে জানতো। 33 না? ইউনিট 10 এ যাবেন, লেসন 3 পেজ নাম্বার 158 গেছেন? ভাইয়া নাম কি ইউনিট একটু কাইন্ডলি যদি বলতেন। মনে নাই? 158 এ যাবেন, পেজ নাম্বার। দাঁড়াও, আমি আমার 150 টা আমার বই ভাইয়া গিয়েছি। কি আছে লেখা? টাস্ক সি তে যাও। জি ভাইয়া। কি লেখা এখানে দেখো? একটা প্রথম ওয়ার্ডটা কি? গ্লিমার। এটা ওইটা কোনটা? লেক 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 দ্য লেক আলসো বিন হিস্ট্রি, রাইট? এই কবিতা না? জি ভাইয়া। এই কবিতার নিচে, হ্যাঁ, কি লেখা? গ্লিমা শব্দের অর্থ কি? The sound of liquid gently flowing or splashing against something. হ্যাঁ, এটা বেটা মিলাইতে বলছে। এটা মিনিং এটা না, মানে এই পাশ থেকে ওই পাশ মিলাইতে বলছে, বুঝছো? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু ওয়ার্ড পাইছো তো নাকি? গ্লিমার পাইছো তো? হ্যাঁ পাইছি। এটা আসছে টেক্সট থেকে। এবার পাশে একটা মিনিং দেখো, যে এই যে এখানে যা দেয়া আছে, হ্যাঁ, এটা দেওয়া আছে ভাইয়া। দেয়া আছে, পাইছো? জি হ্যাঁ, ভাইয়া। কত নম্বরে সেটা? এটা হচ্ছে শেষের দিক থেকে 4 নম্বরে। কি বলছে? কি লেখা আছে? টু ইমিট আ ফেইন্ট অর ইন্টারমিটেন্ট লাইট। এখন এইটা তো আমরা নাম দিছি হচ্ছে মিনিং বেসড ভোকাবস, রাইট? হ্যাঁ, এটার নামে এই বছর একটা লেকচারও চালু করে ফেলাইছি। ধরো, স্কুল অফ এক্সেলেন্স সারা পৃথিবীতে আর কোনোদিন এটা কেউ পড়ায় নাই এর আগ পর্যন্ত। হাসনাদের ব্রেন ভাই এটা ঢুকাই। তোমরা তোমার বলছো ওরে আল্লাহ, মিনিং বেসড ভোকাবস না জানি কি পড়াইতেছে, প্রশ্ন না জানি কোত্থেকে আসছে,
এরা মনে হয় চাঁদের থেকে নিয়ে আসছে এই প্রশ্ন। আসছে চাঁদে গেছো তাহলে এবার তোমরা নিজেরাও? না, বই থেকে আসছে। বই যদি থেকেই বুঝতো আসছে। চাঁদের থেকে আনি, মাত্র তো চাঁদের থেকে ঘুরে আসলা, তাই না? হ্যাঁ এটা আসছে ইউনিট 10 থেকে। ওকে, সো এই যে গ্লিমার ওয়ার্ডটা, এরকম প্রচুর ছোট 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 ওয়ার্ড দেখো বইয়ের মধ্যে পড়ে আছে। এগুলো থেকেই প্রশ্ন হয়। প্রশ্নকর্তারা দিন দিন স্মার্ট হচ্ছে, তোমাদেরও দিন দিন স্মার্ট হইতে হবে। তোমাদের যে বাবার বয়সী লোক যারা দেখি না আমরা, কখনো দেখছো মানে চাচা মামা কেউ টিচার এরকম দেখছো? মানে একটু বয়স্ক টিচার হয়ে গেছে, পোলা পান্ডে দিয়ে খাতা কাটায়, এরকম টিচার দেখছো তোমরা? হ্যাঁ, তোমরা কাটছো লাইফে খাতা? না সেই সৌভাগ্য হয় না এখনো। আমি 9-10 থাকা অবস্থায় আমি 9-10 খাতা কাটছি, মানে ইংরেজি খাতা লাগাইছি আমি। আমার মামা ছিলেন টিচার, হ্যাঁ মানে স্কুলের টিচার ছিলেন, মানে ফাইনালের না, স্কুল টিচার ছিলেন। আমার মামা নিয়ে আসতো 7-8 খাতা, সারা জীবন আমি দেখছি। বিশাল বিশাল মাস্টার মনে হইতো আমার, আমি তখন জানতাম না যে আমার মাস্টার করে খাইতে হবে, ঠিক আছে? ওই পোলাপানের অভিশাপ লাগছে মনে হয়, এই জন্যই যে তোমাদের যন্ত্রণা দিয়ে জীবন পার হচ্ছে আমার। কিন্তু এগুলা করে বেড়াইতাম, মানে আমার মামা এগুলা করে বেড়াইতেন আর কি, যে আমাদের দিয়ে খাতা দেখাইতেন, আমাদের দিয়ে প্রশ্ন করাইতেন। ইন্টারমিডিয়েটের পর থেকে আমি বহু প্রশ্ন তারে করে দিয়েছি আমার ইউনিভার্সিটি লাইফে। ওই দিন শেষ, ধরো ওই ওই মামাদের দিন শেষ। এখন আসলে এই মামার ভাগিনাদের দিন চলতেছে, ভাগিনা যারা আছে তারা হচ্ছে এখন প্রশ্ন করেছে, তারা একটু স্মার্ট, বুঝছো? আগের ওই রিপিট কোশ্চেনের দিন ভুলে যাও, এখন এই ছোট 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 ওই অমুক বিসিএস আসছে বলে একটা প্রশ্ন চলে আসবে, এই সম্ভাবনার জায়গা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। ঢাবিতে তো দেখছোই, সহজ সহজ প্রশ্ন দেয় না একদমই, সহজ দেয়, হ্যাঁ, প্রশ্ন তো সহজ, সহজ তাই। দুটা দাগাইতে হাত পা কাঁপে যে আসলে কি দাগ দিব এটাতে, এইটাই তো, কিন্তু তারপরেও কি দাগ দিব। এইটা হচ্ছে স্মার্টনেস। প্রশ্ন হবে আমি পানির মতো, গিলতে যায় দেখবো যে বরফ হয়ে গেছে, এবার গলা দিয়ে ঢুকতেছে না। বরফ পুরোটা একটা গলা দিয়ে ঢুকবে তোমার? না, এইটা হচ্ছে স্মার্ট কোশ্চেন করার ওয়ে। তো এই জিনিসগুলোতে যদি মোকাবেলা করতে চাও, বেশি বেশি করে হচ্ছে টেক্সট বই পড়তে হবে। আচ্ছা, ডিরেক্ট প্রশ্ন, ল্যাংস্টন হিউজেস কি লিখছেন উনি? ড্রিমস। ড্রিমস। ও কি, কোন দেশের কবি? আমেরিকান। আমেরিকান। আর আরেকজন লিখছেন ড্রিমস, তার নাম কি? ডিএইচ লরেন্স। উনি কোথায়, বাসা কোথায় ওনার? জানি না, ইংলিশ। জানো না কেন? আটলান্টিকের দুই পারের দুইজনের ড্রিম নিয়ে লিখছে না কবিতা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাই ওই যে ডিটেলস তো দেখি নাই ধরা খাবেন, কবিতে। যদি এখন না দেখেন ধরা খাবেন, ঠিক আছে? জি ভাইয়া, হ্যাঁ এখন দেখবো। আচ্ছা, in which the following words do you come across the character of Jerry? জেরি রে কোথায় পাইছেন? এ মাদার ইন ম্যানভিল। আপনারা ওল্ড ম্যান অন দ্য ব্রিজ পড়ছেন, ম্যানুয়াল অফ দ্য ওয়ারিয়র অফ লাইট পড়ছেন। এইখানে কারো নাম নাই, এখানে শুধু ওল্ড ম্যানের কথা আছে আর একজন সোলজারের কথা আছে, কোনো নাম বলা নাই। এইখানে আমরা এটা পড়ি নাই সম্ভবত, এই বইয়ে নাই। এইখানে এসে আমরা দুইজনের নাম পাই, একজন হচ্ছে রাইটার শুধু নিজে, একটা বাচ্চার নাম পাই সেটা হচ্ছে জেরি। জেরি। এই হচ্ছে আমাদের মাদার ইন ম্যানভিল। তাহলে এটা টেক্সট, আগেরটা টেক্সট, তার আগেরটা টেক্সট, তার আগেরটাও টেক্সট। ডিরেক্ট টেক্সট ইনফরমেশন থেকে 4টা, আর এর বাইরে তো টুকটাক আসছেই। এই হচ্ছে আমাদের টোটাল আমাদের জিএসটি যে প্রশ্ন যা যা আসছে। হ্যাঁ, একটু আপনাদের সাথে মিলায় না, ভোক্যাবস আসছে 2টা, ইউজুয়ালি একটু বেশি আসে, মিনিং বেস থেকে একটা আসছে, ওইটা আলাদা রাখছে এখানে। আচ্ছা, আর রাইট ফ্রম ওয়ার্ডস থেকে 2টা, পার্সপেক্টিভ থেকে 9টা কোশ্চেন। এর মধ্যে নাউন ছিল, প্রিপজিশন ছিল, অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডভার্ব ছিল, সবগুলোকে একসাথে নিয়ে আসছি আমি, ঠিক আছে? আচ্ছা, ফ্রেজ এন্ড ক্লজ থেকে আলাদা করে 3টা কোশ্চেন আসছে, একটা ফ্রেজ এবং 2টা ক্লজ, 2টা ছিল ক্লজ, একটা ছিল ফ্রেজ। সেন্টেন্সের প্যাটার্ন বলো, সেন্টেন্সের কারেকশন বলো, আর সেন্টেন্সের স্ট্রাকচার বলো, 3টা থেকে মিলে আসলে 3টা আসছে। সাবজেক্ট অর্গানিক থেকে 2টা, নরমাল সেন্টেন্স থেকে 2টা, এটা ট্রান্সলেশন না, এটা আসছে হচ্ছে ওয়েট, ট্রান্সলেশন থেকে আসে নাই। একটা কোশ্চেন আছে ইয়া থেকে, প্যারালালিজম থেকে, সরি ট্রান্সলেশন থেকে, প্যারালালিজম থেকে একটা প্রশ্ন আসছে। আর আদার্স যেগুলা সাবজেক্টিভ, প্যারালালিজম, এগুলো হবে যেমন দিকে 4টা। আর টেক্সট বেসড, ডিরেক্ট টেক্সট বেসড ইনফো কয়টা? 4টা। এর বাইরে টোটাল ইউনিট বেসড, মানে বই আছে, টেক্সট সোর্স, কোনো না কোনো ভাবে টেক্সট এগুলো পাওয়া যাচ্ছে। টোটাল হচ্ছে 9টা কোশ্চেন আউট অফ 35। ওকে, 9টা থেকে 11টা আমার তো মনে পড়ে আর কি। জি ভাইয়া। জি Okay. ভাই। এখন এই যে রাইট ফ্রম ভার্ব, পার্সিভ স্পিচ, প্যারালালিজম, ব্লা ব্লা যা আছে,
আমাদের যে কোর্স আউটলাইন মানে আপনাদের কিন্তু এই কটা তাহলে শেষ হয়ে গেল। বিউপি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, জিএসটি, ঢাকা ইউনিভার্সিটি, আপনাদের এই 6টা ক্লাস ডান কোশ্চেন বিশ্লেষণে, রাইট? প্রথম ক্লাসে জি বলছিলাম হ্যাঁ আপনাদের মনে আছে? প্রথম ক্লাসে একদম একদম প্রথম ক্লাসে কোশ্চেন বিশ্লেষণ কেন দরকার এই কথাটা যখন হচ্ছিল তখন কি বলছিলাম, কার মনে আছে? সেটুকু দিয়ে আলোচনাটা করে শেষ করবো। মনে নাই কারণ কোশ্চেন বিশ্লেষণ কেন করতেছি এটা বলতে যে বলছিলাম ব্যবসায় লস খাওয়ার একটা কথা বলছিলাম, তারপরেও বলছিলাম সেটা কি মনে আছে কারো? মনে নেই? আমরা কোশ্চেন বিশ্লেষণটা এই জন্যই করি যাতে আমাকে আপনি অকার্যকর করে দেন। ভুলে গেছেন কথাটা? মনে পড়ছে এখন? ভাইয়া মনে আছে মনে আছে। বাংলার কোশ্চেন বিশ্লেষণ প্রশ্ন বিশ্লেষণটা সমাধান এই জন্য সাইড বাই করে দিছি যে তার মতো টিচারের যেন আপনারা আর গুনতে না হয়, সাকিবকে যেন আপনাদের আর গুনতে না হয়, আসলামকে যেন আপনাদের আর গুনতে না হয়, আমাকে যেন আর ধরতে না হয় যে আরে ভাই আপনার কোনো টাইম আছে আমার এখন। ট্রাস্ট মি, এখন তো আপনি জানেন কোথেকে কিভাবে প্রশ্ন আসে, এমনকি আমার লাগবে আপনার দরকার আছে? কথা বলেন, আছে দরকার আছে? আমার আছে। দরকার তো আছে। না না, এখন আর দরকার নাই, এখন আর আমার পড়ানোর দরকার নাই আপনাদের। বাংলা সাইড বাই আপনাদের পড়ানোর দরকার নাই, সাকিবের সাধারণ জ্ঞান পড়ানোর দরকার নাই, আসাদ ইংরেজি আর পড়ানোর দরকার নেই। আপনারা এখন জেনে গেছেন কোথেকে কই প্রশ্ন আসে। এবার আপনার যেটা লাগবে বা স্কুল অফ এক্সেলেন্স আপনাদের যেটাকে প্রোভাইড করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সেটা হচ্ছে সার্ভিস। যে সারাদিন পড়তেছেন কিনা এটা চেক করা লাগবে আমার, আপনি পড়াটা বুঝতেছেন কিনা পড়তে যে এটা চেক করা লাগবে আমার। আমি ক্লাসে পড়াই দিলাম আপনারা হাবি জাবি বুঝাই দিলাম, আমাকে ভাগলে লাভ আছে এই পড়া পড়ে? না বাসায় যেয়ে কিছুই বুঝলেন না, আমারও পাইলেন না, লাভ নাই। এই প্রশ্ন সমাধান বা বিশ্লেষণের কারণ ছিল এই একটাই যে আপনি জানবেন কোথেকে প্রশ্ন আসে, আপনি আপনার নিজের প্রস্তুতি অলরেডি নেওয়া শুরু করতে পারবেন, আপনি একাই যথেষ্ট আপনার প্রস্তুতি নেওয়ার জন্য। এখন এর মধ্যে আপনি কোনটা পারেন, আপনার যদি বেসিক সেন্টেন্সের সমস্যা থাকে আপনি সেটাতে জোর দেন, প্রশ্ন যেগুলো আসে তার মধ্যে যদি আপনার নাউন প্রোনাউন ইস্যু থাকে আপনি সেটাতে জোর দেন, পারফেক্ট সব পারেন, আপনি ন্যারেশন পারেন আপনি ন্যারেশনে জোর দেন। এই জিনিসগুলো দেখানোর জন্যই আপনাদেরকে এগুলা করানো হয়েছে। তো আমরা যখন আমাদের ক্লাসগুলো নিচ্ছি আমরা টোটাল এবার আপনাদেরকে একদম মানে এই যে ডাইনামিক মডিফায়ার, হাবিজাবি, সাবজেক্টিভ, অন্যান্য সবকিছু শেষে ভোকেবস এর জন্য আলাদা করে ক্লাস নিচ্ছে, যেখান থেকে প্রতিদিনই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে কয়েকটা করে কোশ্চেন আসছে। কারণ এই ভোকেবস আপনি বাসায় পড়ে নিতে পারেন, আপনার এই ধরনের লেকচার শিখানোর দরকারটা কি? বাসায় পড়ে নিতে পারেন না? পৃথিবীর কেউ তো এগুলোর ক্লাসে পড়ায় না, পড়ায়? আজ অব্দি দেখছেন না ক্লাসে পড়াই যায়? না নিয়ে আসছে। বাসায় পড়ে নিতে বলে। স্কুল অফ এক্সেলেন্স এই জন্যই নিয়ে আসছে কারণ আমি আপনাদের সার্ভিস দিচ্ছি, আমি আপনাকে পড়াচ্ছি না, বুঝছেন? জি ভাই। জি ভাই। আপনি আমার যতটা স্টুডেন্ট মানে গুরুর কাছ থেকে নিচ্ছেন যত, তার চেয়ে বেশি আমি সার্ভিস প্রোভাইডার, আপনি সার্ভিস হোল্ডার, বুঝছেন? যে আপনি নিচ্ছেন আমার কাছ থেকে, আপনি আমার কাস্টমার। এইটা হচ্ছে আমাদের মানে ইন্টেনশন যে আপনাকে আমার সার্ভিস দিতে হবে। So আপনি আমার কাছে আসবেন আমার বাদ বাকি সার্ভিস নেওয়ার জন্য, আমার ডাউট সলভ নেওয়ার জন্য, আমার ডাইজেস্ট নেওয়ার জন্য, আমার ওই মান্থলি মিটিং করার জন্য, এগুলো হচ্ছে আমার কাছে মূলত। এবার ক্লাসে আপনি আসবেন, চিন করবেন, নোট করবেন, শেষ আপনার কাজ, ক্লাসের কাজ শেষ। এটা আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেয়ে করেন, আমার কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। সো এইগুলো যদি আমরা মোটামুটি করি, আর ঢাকা ইউনিভার্সিটির জন্য আমাদের যে রিটেনের ক্লাসগুলো থাকবে শুধু, বাদ বাকিটা আমাদের রিটেন লাগবে না। এখানে আমরা টোটাল 8টা ক্লাস দিব রিটেনের, বেসিক রিটেন এবং টেক্সট রিটেন মিলে ঝিলে, প্যাসেজ নিয়ে যেটা বলছিলাম যে আমাদের একটা প্যাসেজের ক্লাস থাকবে। তারপরে আমরা আবার সব যখন এই যে মাত্র প্রশ্ন বিশ্লেষণ গুলো করে গেলেন, এগুলো আবার ফিরবে আমাদের ছাত্রলীগের মতো বিভিন্ন ভাবে ফিরবে না। তারপর প্রথমে ফিরবে হচ্ছে ওয়ান শট ক্লাস হয়ে যা পড়তেছেন ঢাকা ইউনিভার্সিটির জন্য কি ধরনের প্রশ্ন যা পড়বো আমরা সারা মানে পুরো জার্নিটাতে, সেটা পড়ে সেটার ভিত্তিতে আবার ঢাকা ইউনিভার্সিটির জন্য কিছু পড়ার চেষ্টা করবো, যে শুধু ঢাকা ইউনিভার্সিটিতে যা যা পড়লাম কেমন প্রশ্ন আসতে পারে। চিটাগাং প্রত্যেকটা মানে ইউনিট অনুযায়ী ইউনিটের জন্য আলাদা প্রশ্ন হবে, রাজশাহীর জন্য একটা প্রশ্ন হবে, জাহাঙ্গীরনগরের সি এবং বি এর জন্য আলাদা আলাদা প্রশ্ন হবে, বিউপির জন্য প্রশ্ন হবে, জিএসটি এর জন্য প্রশ্ন হবে, বিউপির যে দুইটা এফএস আরএস এবং এফট্রিপলএস দুইটার জন্য আলাদা আলাদা করে আমরা ওয়ান শট নেওয়ার চেষ্টা করবো। এই পুরো জার্নিটা আমাদের সাথে আপনাদের হবে। টোটাল ইংরেজির জন্য বলছে 57টা ক্লাস বলছি, বাট নাম্বারটা উল্টাই গেছিল, গত বছর 75টারও বেশি ক্লাস হয়েছিল, সব মিলে বোধহয় 91টা ক্লাস হয়েছিল, যতটা আমার মনে পড়ে এখন 87টা বা 91টা ক্লাস। আমরা এই বছর আরো শঙ্কিত কারণ আপনাদের তো আদৌ কবে পরীক্ষা হবে আমরা জানি না, ঠিক আছে? আমি যদি সিলেবাস 4 মাসে শেষ করে তারপর আসলে কি করবো আপনাদের নিয়ে সেটা একটা চিন্তা ভাবনার ব্যাপার। সো যত দ্রুত আপনারা আমাদের সাথে আগাইতে পারবেন, যতটা রিভিউ থাকতে পারবেন, তত বেশি আপনাদের সাথে পরে কাজ করা সম্ভব হবে। আমি কি বুঝাইতে পারছি আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, গ্রন্থি কি আসো?
প্রতীক, আচ্ছা। তো এখন আপনাদের যা অবস্থা, তাতে করে কি মনে হয় যে এই প্রিপারেশন মানে যা যা প্রশ্ন আসছে বিগত বছরে বা এর আগের বছরগুলোতে যা যা কোশ্চেন আসছে, এটার অনুযায়ী আমরা যে কোর্স আউটলাইন সাজাইছি, এটা পড়লে আপনাদের জন্য এনাফ হবে? আপনারা কি মনে করতেছেন, জুমে যারা আছেন মোর বা দেন এনাফ ভাইয়া, ফেসবুকে যারা আছো, তারাও যদি কিছু বলতে চাও? মোর দেন এনাফ। অবশ্যই, অবশ্যই ভাইয়া। আচ্ছা, কোনো সংযোজন বিয়োজনের ব্যাপার আছে? আর কোনো পরামর্শের ব্যাপার আছে যেটা যে ভাই এমনি পড়াইলে ভালো হয়, অন্য পড়াইলে ভালো হয়, আছে? না। কপাল ভালো যে হ্যাঁ, থাকে। আমাদের বুকেপ গুলা যেগুলো দেওয়া হয় 10টা, ওইগুলা 10টা বুকেপ যদি কোনো একটা স্টোরি আকারে বা প্যাসেজ আকারে দেওয়া হয়তো ওইটা মনে রাখা আরো সহজ হইতো। নিজে বানায় নেন। আমি তো ভাত তুই লাইনা দিছি, এবার আপনি একটু মাখায় তরকারি দিয়ে খাবেন, না ঝোল দিয়ে খাবেন, না ডাল দিয়ে খাবেন, এটা আপনার ব্যাপার। বুঝেন নাই? জি ভাইয়া। আমি খাবার তুলে আনার কথা, আমি খাবার তুলে আনছি, আপনি চালাবেন নাকি গিলবেন, এটা আপনার ব্যাপার। ওকে। জি ভাইয়া। ঠিক আছে। আহ ঠিক কই। আচ্ছা, আপনাদের ওরিয়েন্টেশন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তাইলে আপনাদের সাথে নিয়মিত ক্লাস শুরু হচ্ছে কি আগামীকাল, যারা স্কুল অফ জি এক্সেলেন্স ভাইয়া, হ্যাঁ কালকে থেকে। সাধারণ জ্ঞান ক্লাস দিয়ে, যে কোনো ভাবে ক্লাস দিয়ে শুরু হচ্ছে আগামীকাল। আশা করছি, মানে এটা আসলে মূল ক্লাস না, মূল ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। বারবার আমি এই কথাটা আসলে আসলে আমি বিপক্ষে কথা বলি যে মূল ক্লাস তো অলরেডি, এগুলো তো মূল ক্লাস। 6 নাম্বার ক্লাস শেষ হয়ে কালকে 7 নাম্বার ক্লাস শুরু হচ্ছে, এটা মূল ক্লাসের কিছুই না। তো মূল ব্যাপার হচ্ছে যে আপনারা লেকচার ওয়াইজ ঢুকতেছেন আর কি, এই আর কি, আর পার্থক্যের কিছুই না। কালকে ঢুকে দেখবেন যে হয়তো মানচিত্র দিয়ে পড়া শুরু হচ্ছে। একটু ভালো করে ক্লাসগুলো করবেন। ক্লাসের নোট খাতা এখনো যারা রেডি করেন নাই, প্লিজ আজকে লাস্ট প্লিজ বলতেছে, পরে থেকে বকা খাবেন যদি ক্লাস নোট রেডি না হয়, ঠিক আছে? পরের মান্থলি মিটিং গুলো আপনাদের সাথে হচ্ছে ভিডিও মিটিং হবে, মানে আমি দেখবো বসে বসে কার খাতা পত্রের কি অবস্থা, কার টেবিলের কি অবস্থা। তো একটু একটু কেয়ারফুল থাকবেন। আর ডাউট সলভের ব্যাপারে যে প্রশ্নটা মানে ক্লাসের শুরুতে বলছি, সেগুলো একটু মাথায় রাখবেন, যে অন্য জায়গা থেকে, আজারে বাজারে জায়গা থেকে ডাউট এনে আমাদেরকে দিবেন, কারণ আমরা ওগুলোর প্রয়োজনীয় মনে করতেছি না। আপনার যদি প্রয়োজনীয় মনে হয়, তাহলে যার কাছ থেকে আনবেন তার কাছ থেকে সমাধান নিয়ে আসবেন। ওকে। জি ভাইয়া। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে দেখা হবে হচ্ছে আবার লাইভ ক্লাসে ইনশাআল্লাহ, আশা করি। ওরিয়েন্টেশন কবে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো, মানে পরে ক্লাস শুরু হয়ে যায়। ওরিয়েন্টেশন তো মানে মান্থলি মিটিং ও তো ওরিয়েন্টেশন প্রতি মাসে, তাই না? ওটা নিয়ে পরে কথা হবে। আপাতত ভালো করে ক্লাসের নিয়ম করেন, আগান। যে কোনো সমস্যা, যে কোনো ইয়াতে আপনাদের সাথে অবশ্যই পরে আবার মান্থলি মিটিং কথা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনার মধ্যেই থাকেন যেমনটা আছে। মানে স্পিরিচুয়ালি এবং ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করেন, যাতে করে সামনের এই জার্নিটা সহজ হয় আপনাদের জন্য। সবার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্পিকার আসলাম তো।